কি অবস্থা সবার ক্রেজি পিপলস? আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ডেটা সায়েন্সের মিড শর্ট ক্লাস নিব। আজকে তোমাদের চ্যাম্প রিয়ন ভাই তোমাদের জন্য, যারা সারা বছর পড়ো নাই, কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট পাস করতে চাও, আবার যারা 30-এ 30 পাইতে চাও, 4/4 লাগবে, তাদের জন্য আজকে বিশেষ সলিউশন থাকবে কিভাবে কি করলে তোমরা 30-এ 30 পাওয়া। আর যারা কোনো মতে 15, আমি বলি ক্লাসটা শেষ পর্যন্ত করো, 20-30 আউট অফ 20 তোমরা উঠাই ফেলতে পারবা খুব সহজে। আরেকটা জিনিস বলি, আমার মতো যারা একটা সাকিবাজ আছো, যে সবকিছু দেখতে চাও না, যে ভাই এই টপিক গুলো আমার এখনো সমস্যা আছে, এই টপিক গুলো দেখবো, জাস্ট খালি টাইম স্ট্যাম্প করা থাকবে, ওই ওই অংশগুলো যে দেখে আসবা, কোনো প্যারা নাই। আর বলি যেটা, সেটা হচ্ছে যে আমরা এইবার যেটা আমরা শুনতে পাইছি যে এবারে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেরকম খুব একটা হবে না, সিমিলার ফলো করবে না, বাট ওই টপিক গুলাকে ফলো করবে। তো এই বছর দেখা যাবে যে আমরা যদি কোশ্চেন গুলো সলভ করেও যাই প্রিভিয়াস ইয়ারের, খুব একটা হেল্পফুল হবে না, কারণ টপিক নাকি এবার পুরোপুরি চেঞ্জ করে দিবে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের এখন করতে হবে সেটা হচ্ছে আমরা একদম টপিক ওয়াইজ ওই নিচ ধরে ধরে আমরা একটু কোশ্চেনের প্যাটার্ন দেখবো, সেই সাথে বেসিকটা একবারে ক্লিয়ার করবো, যাতে আমরা কোশ্চেন দেখলে অ্যাটলিস্ট বুঝতে পারি যে আচ্ছা এইটা এই বিষয়ের কোশ্চেন, আমাদের সলভ করতে হবে এইভাবে। ঠিক আছে, আমরা প্রশ্ন দেখবো, ভয় পাবো না, আমরা সলভ করব। ঠিক আছে, এখন আমাদের মিডের জন্য কতটুকু পড়ে গেলে হবে, আমরা শুরু করি। এখন প্রথমে, আচ্ছা আমি জাস্ট হচ্ছে গিয়ে তোমাদেরকে একটু এই কোনায় নিয়ে দেখাচ্ছি। আমাদের প্রথম হচ্ছে গিয়ে আমাদের তোমাদের ডাটা অ্যানালাইসিস এর একটা টপিক থাকবে, ডাটা অ্যানালাইসিস থাকবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কোডিং যে রিলেটেড পার্টটা আর কি, পান্ডাসের পার্ট নিয়ে একটু খেলা থাকবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভিডিওর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে তোমার এই পান্ডাসকে রিলেট করে হচ্ছে গিয়ে তোমার আউটপুট ট্রেসিং করতে দেয়, আউটপুট ট্রেসিং করতে দেয়। আরেকটা যেটা হচ্ছে সেটা তোমার, আমাদের নর্মালি মিডের শুরুর দিকে থিওরিটিক্যাল মানে কথাবার্তা থাকে, যে আসলে একটা ভালো একটা ইউজ কেস দিয়ে দিবে, যে ওইখান থেকে আসলে এইটা কি মিন করতেছে, কেন করতেছে, কি করলে বেটার রেজাল্ট আনতে পারতা, কি করবা না করবা, এই লেভেলের কিছু 1 2 3 4 মার্কের এরকম প্রশ্ন থাকে। তো মার্ক কম হলেও আস্তে আস্তে যখন আমরা ছোট ছোট সিলে মিস্টেক করি, অনেকগুলো মার্ক চলে যায়। তো এই জিনিসগুলো বেসিক গুলো আমরা একটু সুন্দর মতো ক্লিয়ার করবো। আর সবার লাস্টে হচ্ছে কি আমাদের ডাটা ভিজুয়ালাইজেশনের কিছু পার্ট থাকে। ঠিক আছে, ডাটা ভিজুয়ালাইজেশনের মধ্যে প্রত্যেকবার দেখা গেছে যে কোরিলেশন নিয়ে আমাদের কিছু না কিছু একটা টপিক থাকে, যে কোরিলেশনটা এখনো তোমরা অনেকেই বোঝো না, যে আসলে কোরিলেশনটা কি রকম কি মিন করে, ক্লাসে পড়ার পর অনেকে লাইকিংস থাকে। বাট আজকে খুব সিম্পল একটা ট্রিকি ওয়েতে তোমাদেরকে বুঝাই দিব যে কোরিলেশনটা তোমরা কিভাবে করবা, বা যেভাবেই আসুক তোমরা যাতে মিনিমাম অ্যান্সার করতে পারো। তো এখানে দেখা যাবে যে আমি এখানে যদি একটু বইলা রাখি, যে এইখানে তোমাদের দেখবা যে অ্যারাউন্ড 4 থেকে 6 মার্কের মতো থাকবে। এইখানে তোমাদের মনে করো হচ্ছে যে তোমার 12 to 15 মার্কের মতো থাকবে, আর শুরুর এই জায়গায় প্রায় 10 মার্কস এর মতো এরকম থাকবে। তো এইভাবে হচ্ছে কি আমাদের রাউন্ড অফটা হবে মিডের মধ্যে। তো এরকম প্যাটার্নের উপর বেস করে হচ্ছে কি নাম্বার গুলো হয়। তাহলে আমরা এবার একটু কোশ্চেনের দিকে যাই, যে আসলে কোশ্চেনটা কি রকমের হয়। এইটা হচ্ছে আমাদের লাস্ট স্প্রিং ট্রাইমেস্টার একটা প্রশ্ন, যেটা আমরা শুরু করতে যাচ্ছি, যেমন আমাদের শুরুতেই বলছি, সেটা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস রিলেটেড যে পার্টটা থাকে, এই পার্টের মধ্যে কোশ্চেন আছে। এখানে আমি তোমাদেরকে একটু বলি যে ফান্ডামেন্টাল অফ ডাটা সায়েন্স কোর্সের কিন্তু মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদেরকে একদম কমন সেন্স বিল্ড করা, যে আসলে ফান্ডামেন্টালটা কি একটা ডাটা সায়েন্সের জন্য। একটা ডাটা সায়েন্সের স্টুডেন্ট কিভাবে বুঝবে যে আসলে আমি অ্যাকচুয়ালি আমি কি পড়তেছি, ভবিষ্যতে আমি কি করব, কি করলে আসলে মানুষ আমাকে ডাটা সায়েন্টিস্ট বলবে। তো এইটা আমার নিজেরও প্রশ্ন, যে আমি আসলে কি পড়তেছি, আমি একটা সিএসসি স্টুডেন্টের থেকে কেন আলাদা, কেন আলাদা, আমরা শুরু করি। এখন আমরা যখন শুরু করব, আমি কোশ্চেনটা হচ্ছে কি একটু ছোট, ছোট না, একটু সাইডে নিয়ে রাখতেছি তোমাদের জন্য, একটু বলি যে সেটা হচ্ছে যে ধরো আমাদের কাছে তো এরকম হচ্ছে গিয়ে ডাটা সেট থাকে, তাই না? আমাদের কাছে এরকম ডাটা সেট থাকে, ডাটা সেটের মধ্যে এখানে ধরো XY Z, তারপরে এখানে র্যান্ডম অনেক ভ্যালু থাকে, এরকম টেবুলার 1 2 3 এরকম অনেক ধরনের ভ্যালু হয়তো থাকে। এখন এখান থেকে দেখে তোমাদেরকে যদি বলে যে এই যে জাস্ট খালি আমি কালারটা একটু চেঞ্জ করি, ধরো এই যে এইটার হচ্ছে যে তোমার মনে করো যে এইটুক দিয়ে তুমি বলো তো যে এখানের গড় কত।
বা হচ্ছে যে ধরো এইখান থেকে এই সংখ্যাটা কত আসতে পারে বা এইটা রেজাল্ট কি আসতে পারে। তারপরে ধরো যে এক্স এর কারণে ওয়াই এর কি চেঞ্জ হয়েছে এইটা আমাকে একটু বল। বা আবার বলতে পারে যে জেড এর এরকম ভ্যালু কেন আসলো 1 2 3, বাকি এখানে ধরো 0 0, বা জেড কলামে কেন 1 2 3 4 এরকম ভ্যালু আসলো। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। এখন আমরা আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট দেখবো। এগুলার পিছনে আমাদের অত সময় নষ্ট করা যাবে না, আবার জিনিসটা খুবই সেন্সিটিভ, কারণ এই বেসিকটা তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা অনেক বড় একটা মার্কসের গ্যাপ হয়ে যাবে তোমাদের। আচ্ছা, শুরুতে তোমরা এখানে দেখো, এখানে ফিফা হ্যাজ ক্রিয়েটেড অ্যাট অ্যাডভান্স, খুব ভালো মতো কিন্তু প্রশ্নটা পড়তে হবে আগে, আবার এইটুকু ফাঁকিবাজি করলে আবার হবে না। FIFA has created an advanced analytical system to study team and player performance during the World Cup. The database include data such as uh, goal, scored assist, possession, percentage, number of passes, player injuries, ইয়েলো কার্ড, আর কি এরকম একটা ম্যাচের মধ্যে কি আচ্ছা, তো এরকম একটা ম্যাচের মধ্যে কি কি ধরনের আমাদের কাছে ডাটা আসতে পারে, কার কাছে কতক্ষণ বল ছিল, কে কটা পাস দিছে, কে কয়বার অন টার্গেটে শট চালাইছে, কে কটা ফাউল করছে, কে কটা রেড কার্ড খাইছে। এটাই জাস্ট বেসিক একটা জিনিস। এখানে হচ্ছে কি আমাদের এখানে প্রথম এই, আমরা যদি সহজ বাংলায় বলি, উদ্দীপকে আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা সৃজনশীল এরকম অনেক করছি। এখন আমাদেরকে দেখো এখানে 5টা প্রশ্ন দিছে, 5টা প্রশ্নের জন্য দেখো এখানে 5 নাম্বার দিয়ে দিছে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে বাকি রইলো তোমার 25 মার্ক। এইটা জাস্ট খালি তুমি একটা অ্যান্সার দিবা, তোমার একটা বার করে কনফার্ম 5 নাম্বার এখানেই হয়ে গেল। এর জন্য ভুল করা যাবে না। এখন দেখো এখানে বলছে যে হোয়াট দ্য অ্যাভারেজ নাম্বার অফ গোল স্কোর পার টিম ইন দিস গ্রুপ। এখন এই জায়গায় দেখো এইখানে লিখছে অ্যাভারেজ নাম্বার। আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে ডাটা অ্যানালাইসিস এর মধ্যে পেন ডাটা অ্যানালাইসিস এর মধ্যে আমরা যেভাবে হচ্ছে কি একটা জিনিসটা ইন্টারফেস করি, সেটা হচ্ছে যে প্রথম আমরা ডেসক্রিপটিভ ওয়েতে করি, আমি বাংলায় লিখতেছি, তোমরা ডেসক্রিপটিভ, তারপরে আমরা করি হচ্ছে তোমার এক্সপ্লেইন। এইটারই হচ্ছে এক্সপ্লেসিভ বলে। আবার তারপরে হচ্ছে যে আমরা বলি প্রেডিক্টিভ, তারপরে আসে হচ্ছে কজাল, তারপরে আসে ইনফারেন্সিয়াল, তারপরে আসে হচ্ছে গিয়ে তোমার মেকানিস্টিক। এখন এই কটার মধ্যে প্রথমে আমাদের জন্য ধরো এই পর্যন্ত সুবিধা হয়, প্রেডিক্টিভ পর্যন্ত আমরা বুঝি, প্রেডিক্টিভ পর্যন্ত আমাদের কোনো প্যারা হয় না। ঠিক আছে, কিন্তু আমাদের ঝামেলা লাগে যে আমরা আসলে এখানে কজাল কোনটা, ইনফারেল কোনটা, আর মেকানিস্টিক কোনটা, এইগুলা হচ্ছে কি আমরা বুঝি না অনেক সময় যে আসলে কিভাবে কি মিন করতেছে। আচ্ছা, এর জন্য আমি এখন কোশ্চেন থেকে একটু বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে র্যান্ডমলি একটা আমি নিজেদের ডাটা সেট বানাবো। ধরো এটা তোমাদের কেউ দিবে না, বাট তোমাদেরকে ধরো পরীক্ষার সময় তো এরভাবে একটা ইউজ কেস দিয়ে দিবে, দিয়ে তারপর বলবে। বাট একটা ডাটা সেট হোক, একটা প্রশ্ন হোক, ওইখান থেকে তুমি কিভাবে জিনিসগুলো নিয়ে তুমি কনফিউজড হবা না, এর জন্য তোমাদেরকে সহজে আমি বুঝাই দিচ্ছি। এই কারণে আমি এক্সট্রা আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। ধরো এইখানে XYZ আমরা হচ্ছে যে একটা ডাটা সেট বানাচ্ছি। ধরো আহ, প্রত্যেকটা ছেলের জীবনেই ধরো হচ্ছে তোমার কোনো নামে আর কি, ধরো সাদিয়া বা মাইশা নামের কোনো নামে আসবে। তাহলে আমরা যদি এইভাবে ধরি যে সাদিয়া বা মাইশা নামক কোন এক মেয়ে, সে এতগুলো রিলেশন করছে বা তার লাইফে এতগুলো ছেলের সংখ্যা ছিল, এরকম আমরা ডাটা সেট বানাবো, সে তার ইন্টার লাইফে কয়টা রিলেশন করছে বিয়ে করার আগ পর্যন্ত। ঠিক আছে, তো এটা ধরো যদি আমরা এখন এখানে দেখি যে ধরো সাদিয়া যে যে ছেলেদের সাথে রিলেশন করছে, ধরো এখানে আমরা হচ্ছে সাদিয়ার হচ্ছে গিয়ে আমরা রিলেশনের একটা স্ট্যাটাস দেখতেছি। ধরো সে হচ্ছে এখানে আমরা দিলাম সে কোন কোন ক্লাসে থাকতে করছে। ঠিক আছে, আবার তারপর দিলাম হচ্ছে গিয়ে বয়স,
কোন কোন বয়সের সাথে করছে। আমরা এখানে দিতে পারি হচ্ছে কি ইউনিভার্সিটি বা আম কোন জায়গায় ওই ছেলেগুলো পড়াশোনা করতো। তারপরে ধরো হচ্ছে গিয়ে লোকেশন দিতে পারি আমরা। ঠিক আছে? তারপরে আরেকটা দিতে পারি হচ্ছে যে তোমার লোকটার ওই ছেলেগুলোর স্ট্যাটাস কি ছিল? ধনী ছিল না গরিব ছিল। ঠিক আছে? এখন আসো ধরো হচ্ছে সে ক্লাস হচ্ছে 7 এ থাকতে একটা করছে, তারপরে ক্লাস 10 এ থাকতে একটা করছে, কলেজে উঠে একটা করছে, তারপর ভার্সিটিতে গিয়ে উঠে একটা করছে। ওকে ধরো এরকম আমরা র্যান্ডমলি নিলাম। এখন ধরো এরকম নেওয়ার পরে এখন ধরো সে ক্লাস 7 এ থাকতে করছে হচ্ছে গিয়ে ধরো 2016 সাল, 10 এ উঠা সে ধরো 2000 ধরো একটু সময় লাগছে, সে 2000 হচ্ছে গিয়ে 19 সালে 10 এ উঠছে, 19 সালে করছে। ধরো তারপর 12 এ থাকতে 2021 সালে করছে, ইউনিভার্সিটিতে ধরো 2000 সে 23 সালে গিয়ে একটা করছে। তারপর ইউনিভার্সিটি বা কলেজ এখানে আমরা যে ডাটাগুলো লিখছি এখানে ধরো হচ্ছে যে তোমার সে আইডিয়ালে হয়তো ছিল, তারপরে এটা ধরো হচ্ছে ইম্পিরিয়ালে ছিল। ঠিক আছে? তারপরে 12 এ থাকতো হচ্ছে গিয়ে সে ইম্পিরিয়ালে শেষ করছে। যদি এটা র্যান্ডমলি বসাইতেছি যাই হোক কিছু একটা হবে। তারপর ধরো পড়াশোনা সে হয়তো এনএসইউ তে থাকতে গিয়ে একটা এখানে করছে। লোকেশন ধরো একটা ছিল যাত্রাবাড়িতে, একটা ধরো লোকেশন আমরা জানি না। তারপরে হচ্ছে যে তোমার একটা লোকেশন ধরে নিতে পারি আমরা গুলশানে, একটা লোকেশন ধরো আমরা ধরে নিতে পারি হচ্ছে মহাখালীতে, না মোহাম্মদপুরে ধরি। ঠিক আছে? মোহাম্মদপুরে ধরি। আর স্ট্যাটাসের মধ্যে ধরো আমরা মাঝখানে এটা জানি না, বাট এটার আমরা জানি ধরো আমরা এটা বড় লোক। ঠিক আছে? এটা আমরা রিচ লিখে দিলাম। তারপরে ধরো আরেকটা ধরে নিলাম যে এটা মিডিয়াম। আহ বাকি ধরো দুইটা কলাম ফাঁকা রেখে দিলাম। এখন ধরো হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করে যে আম, সাদিয়া নামক এই মেয়েটা এই ডাটা সেটটা দেখে তুমি বলো যে সে হচ্ছে গিয়ে অ্যাভারেজে কয়টা রিলেশন করছে। ঠিক আছে? এখন এভারেজে তুমি কিভাবে বলবা? এখন এভারেজ যখন বলবে তারপরে জিজ্ঞেস করবে যে এভারেজে কয়টা রিলেশন করছে, এইটা আসলে কি ধরনের প্রশ্ন? এখন এভারেজ হোক বা যদি বলে হাউ মেনি নাম্বারস, তারপর যদি বলে ওয়্যার ইজ, যদি কোনো জিনিস তোমাকে ডেসক্রিপটিভ মানে সংখ্যা আকারে চায়, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সংখ্যা আকারে যদি চায় সেটাই হচ্ছে গিয়ে তোমার ডেসক্রিপটিভ হয়ে যাবে। ঠিক আছে? এইটা আমরা সবসময় প্রশ্নটা যখন দেখব প্রশ্নের মধ্যে আমরা খেয়াল রাখবো যে যখনই হচ্ছে এই যে অ্যাভারেজ বলুক নাম্বার বলুক এই জিনিসগুলো যখনই অ্যারাইজ করবে ওইটাকে আমরা হচ্ছে কি ডেসক্রিপটিভ ধরে নিব। ঠিক আছে? তাইলে এবার আমরা হচ্ছে পরের একটা জিনিস আসি, সেটা হচ্ছে যে ধরো আম, তোমার সাদিয়ার ক্ষেত্রে ও হচ্ছে তোমার ধরো রিলেশন করবে ভার্সিটির পরে কয়টা, ধরো ভার্সিটি তার শেষ হয়ে গেছে তারপরে সে কয়টা রিলেশন করতে পারে, এরকম যদি একটা প্রশ্ন আসে তখন এটা কি হয়ে যাবে? অটোমেটিক ওইটা হয়ে যাবে যে প্রেডিক্টিভ। কারণ ইফ যদি আমাদের প্রশ্নের মধ্যে চলে আসে ইফ বা হইতে পারে বা হোয়াট ইফ বা ধরো হচ্ছে যে ইজ ইট রিয়েলি পসিবল, যে পসিবিলিটি, এই ধরনের যদি কোনো সংখ্যা আছে যে হইতে পারে ভবিষ্যতে কোনো এক কারণে হইতে পারে, ডাটা সেট দেখে তুমি বলো, ওইটাই হয়ে যাবে অটোমেটিক প্রেডিক্টিভ। ঠিক আছে? এখন আর একটা জিনিস, যে ধরো তোমাদেরকে যদি এবার বলে যে সাদিয়ার এই ডাটা সেট দেখে তোমরা আমাকে বলো যে সে যদি রিলেশন করে সেইটা যদি সে ধরো ক্লাস 7 এ থাকতে যদি করে সেইটা কতদিন টিকতে পারে। এখানে ধরো আমরা যদি আরেকটা এক্সট্রা কলাম অ্যাড করতাম যে এইখানে ধরো হচ্ছে টাইম লেন্থ, সে কতদিন করছে। ধরো ক্লাস 7 এর রিলেশন হয়তো ছিল ধরো তার 2 বছরের মতো, ক্লাস 10 এরটা ছিল 1 বছর, কলেজেরটা ধরো ছিল 6 মান্থ, 0.6 লিখলাম। আবার ইউনিভার্সিটিটা তার ধরো এখানে 4 বছর ছিল। এখন এইটা কি একটা সম্পর্ক, একটা জিনিস না যে ধরো তোমার এইখানে সালের সাথে হয়তো এই টাইম লাইনের একটা সম্পর্ক আছে, আবার তার এই ক্লাস কোন কোন ক্লাসে ছিল তার সাথে ওই রিলেশনের সম্পর্ক আছে, যে সে হয়তো ওই কয় বছর ছিল। আমি আরো ডাটা সেট হয়তো দেখাইতে পারতাম, বাট এইটা হয়তো তোমাদের মাথায় বেশি ভালো ঢুকবে বা আমার মাথায় র্যান্ডম আসলে দেখে দেখাচ্ছি, কেউ অফেন্ড হয়েছিল না। ঠিক আছে? যে ভাই এগুলো কি দেখাইতেছে আমার, ধরো জাস্ট তোমাদেরকে সহজে বোঝানোর জন্য বুঝাচ্ছি। এখন ধরো এই কারণে যে ধরো ক্লাস 7 এর উপরে হয়তো টাইম লাইনের একটা ইফেক্ট আছে ক্লাসের উপরে,
তারপর এই ইয়ারের উপরে একটা ইফেক্ট আছে, আবার কোন ইউনিভার্সিটি আর কি ইউনিভার্সিটি কলেজ বা স্কুলের উপরেও একটা টাইমলাইনের উপরে ইফেক্ট আছে। তাহলে যখন আমাকে জিজ্ঞেস করবে যে এই বছরে আমাদের দেশে ফসল ভালো হবে নাকি খারাপ, বা এই যে ধরো আমাদের এইখানে যে প্রশ্নটা ছিল, প্রশ্নের এখানের মধ্যে একটা প্রশ্ন লিখবা যে হচ্ছে ডু টিমস উইথ 3-5-2 ফরমেশন কনসিড মোর গোলস ইন এ সেকেন্ড হাফ। যে দেখো এই 3-5-2 ফরমেশন, এইটা একটা ফরমেশন যদি কোনো টিমের থাকে, তারা কি সেকেন্ড হাফে গিয়ে গোল বেশি খাবে না কম খাবে। তার মানে এরকম একটা ফরমেশনের ধরো প্রতি মিনিটে হয়তো ম্যানেজার চেঞ্জ করছে, তখন হচ্ছে প্রিভিয়াস অনেক ডাটা সেট থেকে দেখে হয়তো তারা ডিসাইড করবে যে সেকেন্ড হাফে এরকম টাইপের যারা ছিল তারা কি আসলে গোল খাইছে কিনা। তাহলে এই যে ধরো এই ফরমেশনের উপরে গোল খাওয়ার উপর কিন্তু একটা এফেক্ট আছে, তা কিসের কারণে, আমার সেকেন্ড হাফের কারণ। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি একটা কজ ক্রিয়েট হয়। এইবার আসো ধরো ইনফারেল আর মেকানিস্টিক, এই জিনিস দুইটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি কনফিউশন লাগে যে আসলে এই জিনিস দুইটা বুঝায়টা কি। ঠিক আছে, ইনফারেলটা হচ্ছে ধরো একটা ডাটা সেটের মধ্যে, ধরো এখানে যে আমি ডাটা সেটটা লিখছি, আম, কই গেল, ধরো এইটা হচ্ছে কি একটা পপুলেশন। পপুলেশন কি, পপুলেশন হচ্ছে যে আমরা 9-10-এ পড়ছি, ইন্টারে পড়ছি, আমরা যখন আর কি স্ট্যাটিক্স পড়ছি, ছোটখাটো বেসিক স্ট্যাটিক্স এর মধ্যে আমরা পড়ছি যে পপুলেশন মানে হচ্ছে স্যাম্পল সাইজ। যে আমাদের ধরো এখানে স্যাম্পল সাইজ কি আছে, 1 2 3 4, চারটা রো এর 1 2 3 4 5 6 কলামের এরকম হচ্ছে টোটাল আমাদের একটা স্যাম্পল সাইজ আছে। ঠিক আছে, তো এই স্যাম্পল সাইজটাকে জেনারেলাইজ করে যখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করে, যে সামগ্রিকভাবে যে স্যাম্পল সাইজটা আছে এই স্যাম্পল সাইজটার উপরে বেস করে তুমি জেনারেলি আমাকে একটা অ্যান্সার দাও। ঠিক আছে, আর মেকানিস্টিক তার থেকে একটু আলাদা। সেটা হচ্ছে মেকানিস্টিক অত ডিপলি তুমি হয়তো এখন চিন্তা করলে মাথা আউলায় যাবে, সহজে জাস্ট একটা জিনিস চিন্তা মাথায় রাখবা, তোমাকে সবসময় বলবে মেকানিস্টিকের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়াই আর হাউ। এই দুইটা জিনিস সবসময় হচ্ছে গিয়ে তোমাকে মেকানিস্টিকের ক্ষেত্রে বল, যে কেন হয়েছে, কি কারণে হয়েছে। যে এইখানে স্ট্যাটাস ধরো রিচ কেন, বা এই লোকেশনের মধ্যে এইখানে হচ্ছে মোহাম্মদপুর থাকলে তার স্ট্যাটাস মিডিয়াম কেন, ওয়াই। ঠিক আছে, তোমাকে এইভাবে যদি প্রশ্ন করে তখন তুমি অটোমেটিক বুঝা যাবা যে এইটা হচ্ছে যে মেকানিস্টিকের একটা প্রশ্ন। এখানে আছে যে এখানে ডাজ হ্যাভিং মোর গোলস পজিশন লিড টু মোর শর্ট অন গোল, যে যাদের পায়ে বল বেশি থাকবে তারাই কি বেশি গোল করবে, এরকম হচ্ছে যে তোমার মনে করো আবার এখানে যে এখন প্রশ্ন দেখলে হচ্ছে যে সবগুলো আমার একই রকম লাগতে পারে। এখানে একটা জিনিস বলি যে পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাওয়ার অনেক সহজ একটা উপায় আছেই, যে প্রশ্ন দেখলে আমার সবগুলোর উত্তরই সেম লাগতেছে। এখন এক্ষেত্রে আমরা কি করব, ধরো আমি লিখছি যে 1 নম্বরের উত্তর হয়তো কজাল লিখছি। এখন আমার কাছে এটা কেন কজাল মনে হয়েছে, এটা যদি আমি একটা এক্সপ্লেনেশন নিচে এক লাইনে দিয়ে দেই যে আমার এই রিজনটার কারণে আমার কজাল মনে হয়েছে, হয়তো তোমার উত্তরটা হয় নাই, তারপরও স্যার দেখা যাবে যে বা ফ্যাকাল্টি যেই হোক তোমাকে দেখা যায় পার্শিয়ালি ওটা এখানে 0.5 একটা নাম্বার দিয়ে দিবে, যে তুমি যে কজাল দাবি করছো তোমার দাবি করার পিছনে তোমার সেন্সে এটা একটা রিজন আছে। ঠিক আছে, কারণ ডেসক্রিপটিভ তুমি সহজে বুঝতে পারবা, এক্সপ্রেসিভ ওটাও সহজে বুঝতে পারবা, তারপরে প্রেডিক্টিভ এটাও তুমি সহজে দাবি করতে পারবা, বাট কজাল, ইনফারেন্সিয়াল আর মেকানিস্টিক এই তিনটা কোশ্চেন যখন আমরা সলভ করতে যাই তখন আমাদের একটু কনফিউশন লাগে, যে আমার এইটা মনে হচ্ছে ইনফারেন্সিয়াল, আবার ওইটা কজালও হইতে পারে, ওটা মেকানিস্টিক লাগতেছে, আবার হচ্ছে গিয়ে হইতেও পারে। এই ক্ষেত্রে আরেকটা সেফ সাইড করতে পারো, এটা একটা ফাঁকিবাজি বলা যায়, শুভঙ্করের ফাঁকি, সেটা হচ্ছে তোমার হয়তো দুইটাই মনে হচ্ছে, মানে এই কোশ্চেনের ক্ষেত্রে শেষের যে 2-3টা প্রশ্ন আছে এটা দেখলে 2-3টা অ্যান্সার আসে, লজিক্যালি দুইটাই কারেক্ট। তো এই ক্ষেত্রে আমরা লজিক গেট পড়ছি না, যে লজিক গেটের মধ্যে হয়তো আমরা লিখি যে এখানে আমি হচ্ছে কি আরেকটা এক্সট্রা পেজ নেই, যে ধরো এখানের মধ্যে আমরা কি লিখতাম যে অ্যান্ড অথবা অর, যে হয় এ অ্যান্ড বি, বা হচ্ছে গিয়ে এ অর বি, যে হয় এ হবে নাইলে বি হবে, বাট এ অ্যান্ড বি এই অ্যান্ড দিও না আবার। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে দুইটাই উত্তর, তাহলে দুইটা উত্তর হইলে মাঝখানে অর দিয়ে দিবা, যে হয় এটা কজাল হবে না হলে এটা ইনফারেন্সিয়াল হবে। এখন তোমার এই অরের লজিকটা তুমি আমার দুইটাকে সুন্দর মতো এখানে লিখে দিবা, যে ভাই এই দুইটা লজিক হচ্ছে এই দুইটা, যে এই কারণে আমার হয় মনে হয়েছে এটা কজাল হবে,
বা হচ্ছে ইনফারেনশিয়াল হবে বা মেকানিস্টিক হবে। পরের এই লজিক কিন্তু আমার ৩ টা দিতে চাও না যে ভাই বলছে যে আমি তাহলে ৫ টাই একবারই লিখে দেই। যেকোনো একটা তো হবে। এরা জাস্ট খালি একদমই যখন না পারবা বুঝতেছই না যে এই ২ টার মধ্যে কনফিউজ তুমি ডিসিশন নিতে পারতেছ না। একদম লাস্ট মোমেন্টের জন্য আমি এটা বলতেছি। এটা আবার শুরু থেকে আবার এপ্লাই করো না। মারা খাইলে তখন আমি এর দায় নিব না। ঠিক আছে? যে রিয়ন ভাই বলছে যে ১ম এ ১ থেকে ৫ পর্যন্ত যে কয়টা আছে আমি সব কয়টা অর দিয়ে লিখে দেই। নাম্বার তো একটা দিবেই। নাম্বার তো দিবে না পরে আমারও ডাইকা বের করবে যে তোমার এভাবে পড়াইছে কে? ঠিক আছে? এইগুলো আবার করতে চাইও না। দুষ্কৃতিমূলক কাজ। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা ওই কোয়েশ্চেন গুলারই আমরা হচ্ছে এবার একটু জাস্ট হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরটাকে এগুলো একটু আমরা দেখি। যে হোয়াট ইস দ্য এভারেজ নাম্বার অফ গোল স্কোরড? এই যে তোমাদেরকে এভারেজের কথা বলছিলাম যে দেখো উত্তর কিন্তু একটা ডেসক্রিপটিভে আসছে। তারপর আমি যেভাবে বলছিলাম যে তোমরা রিজনিংটা দিবা, রিজনিং একটা লিখবা যে ইট সামারাইজ দ্য ডাটা সেট ইউজিং এ অ্যাগ্রেশন এভারেজ টু ডিসক্রাইব পাস্ট পারফরম্যান্স। যে এখানে এভারেজ নাম্বার অফ গোল এটা আমার কাছে চাইছে, এটা আসলে কি টাইপের প্রশ্ন? আমরা চোখ বন্ধ করে আপনার লিখে দিব ডেসক্রিপটিভ। তারপরে হুইচ টিম আর এক্সপেক্টেড টু অ্যাডভান্স? এইখানে দেখো এই যে অ্যাডভান্স কারা আশা করতেছে? এক্সপেক্টেড। এক্সপেক্টেড মানে হচ্ছে আশা করা। আশা মানে কি? মানুষ আশা কখন করে? ভবিষ্যতের উদ্দেশ্যে আশা করে। অতীত নিয়ে কিন্তু সে আশা করে না। বর্তমান নিয়েও আশা করে না, আশা করে ভবিষ্যৎ নিয়ে। যে আমি আশা করতেছি যে একদিন ওইটা আমার হবে। ঠিক আছে? তো ওইটা কখন হবে সেইটা হচ্ছে প্রেডিক্টিভ একটা জিনিস। দেখো এখানে কিন্তু সুন্দর মতো প্রেডিক্টিভ অ্যান্সার আসছে। যে ইট ইউজেস পাস্ট ডাটা টু ফরকাস্ট এ ফিউচার আউটকাম অ্যাডভান্সিং টু সেমিফাইনালস। ঠিক আছে? তারপর আরেকটা ডাজ ইনক্রিজ স্প্রিন্টিং স্পিড কজ এ হায়ার রিস্ক? এই দেখো স্প্রিন্টিং, এই স্প্রিন্টিং স্পিড কজ, এখানে দেখো কজ বলতেছে হায়ার রিস্ক। এখানে একটা জিনিস যে ধরো স্প্রিন্টিং স্পিড, স্প্রিন্ট কখন করে ফুটবল খেলার মধ্যে? স্প্রিন্ট কখন করে? যে সে হচ্ছে ড্রিবলিং করতেছে, তারপরে বল ক্রস করতেছে, এই টাইপের জিনিসগুলো আমরা স্প্রিন্ট বুঝি। ঠিক আছে? এইটা কি আমার হায়ার রিস্ক আনতেছে কিনা? দেখো এখানে কিন্তু একটা কজ দিছে, জিনিসটা কি হয়ে গেল? কজাল, যে একটার কারণে আরেকটা হইতেছে কিনা। সহজ অ্যান্সার হয়ে গেল। তারপর এটা মনে হয় একটু নিচে চলে গেছে, দেখি তো আমি একটু সিলেক্ট, আচ্ছা সিলেক্ট হয়ে গেছে মনে হয়। দেখি একটু ছোট করে আনতে পারি কিনা। গেল কই? আচ্ছা একটু উপরের দিকে উঠাইলে হবে, ছোট করা লাগবে না। আচ্ছা দেখি এখানে একদম লাস্টের প্রশ্নটা একটু যদি দেখি, ডাজ আচ্ছা ওইটাই ছিল, এটা একদম শেষ। তারপরেরটা আমরা আসি, ৩ নাম্বারটা শেষ। তারপর টু টিমস উইথ এই যে ফরমেশনে যেটা বলতেছিলাম, ইনক্রিজড মোর গোলস। এখন দেখো এখানে হয় এটা এক্সপ্লেটরি না হলে ইনফ্লুয়েন্সিয়াল। যে এখানে আমাদের যে পপুলেশনটা থাকবে ওই পপুলেশন থেকে আমাদেরকে জেনারেলাইজ করে বলতে হবে যে অ্যাকচুয়ালি এই ২ টা টিমের মধ্যে কারা আসলে সেকেন্ড হাফে গোল খাইতে পারে। কিসের উপরে বেস করে? ফরমেশনের উপরে বেস করে। কারণ কি এই ২ টা টিম তাদের যে ফরমেশন তাদের মধ্যে একটা জিনিস ইন্টার কানেক্টেড, যে এইখানে কে আসলে গোল সেকেন্ড হাফে খাইতে পারে। ঠিক আছে? এখন হয় সেটা আমার এক্সপ্লেনেশন লাগতেছে যে দেখো আমি কিন্তু অর দিয়ে রাখছি। অরটাও ঠিক হইতে পারে বাট বেশি অ্যান্সার কারেক্ট হয় এটা ইনফ্লুয়েন্সিয়াল এর ক্ষেত্রে বা এক্সপ্লেটরিও হইতে পারে। ঠিক আছে? তো এই যে এখানে অর দিয়ে আমি লিখে রাখছি জাস্ট কারণ হচ্ছে যে এইটা হয়তো ফ্যাকাল্টি যে অ্যান্সারটা দিবে ফাইনাল অ্যান্সার ওইটাই হয়তো এটা, বাট সে হয়তো এটার অল্টারনেটিভ যদি থাকবে এরকম হইতে পারে। তারপরে ডাজ হ্যাভিং মোর বল পজিশন লিড টু মোর শর্টস? শর্টস কোথায়? গোলবারে করবে। যে বল পজিশন যার বেশি থাকবে সেইটা কি গোলের দিকে শট বেশি করাবে কিনা। এই জিনিসটাও কি হইলো? কজাল হইলো, আবার মেকানিস্টিকও হইতে পারে। যে মেকানিস্টিকটা কোন সেন্সে মনে হয়েছে এটা একটু তোমরা চিন্তা করো। কজাল তো আমি দেখেই মনে করতেছি, এখন টিচার বলতে পারে যে এটা মেকানিস্টিক কোশ্চেন। এটা মেকানিস্টিক কোশ্চেন কেন? দেখো ডাজ হ্যাভিং, ডাজ দিয়ে যে হ্যাভিং যে একটা শব্দ দিছে, যে কারো কাছে যদি বল বেশিক্ষণ থাকে তাহলে কি সে বল বেশি শট করতে পারবে? ঠিক আছে? যদি আমি পরীক্ষার আগের রাতে পড়ি তাহলেই কি আমি পরীক্ষায় পাস করতে পারবো? যদি আমি পরীক্ষার আগের রাতে ভালো মতো পড়ি তাহলে কি আমি পরীক্ষায় এ পাইতে পারবো? জিনিসটা অনেকটা এরকমের। তো এইখান থেকে পুরোপুরি মেকানিস্টিক হয় না, কারণ মেকানিস্টিক এর শুরুতে আমি একটা তোমাদেরকে বলছিলাম যে কেন
বা কি কারণে, ওয়াই বা হাউ, এই দুটা মেজরলি যদি অ্যারাইজ করে তখন তোমরা ডাইরেক্ট মেকানিস্টিক বলবা। বাট এখানে সেফ সাইডের জন্য মেকানিস্টিক লিখে রাখছি যে কোনো একটা সেন্সে এটাও মেকানিস্টিক, ওইভাবে যদি আমি বিশ্লেষণ করি প্রশ্নটাকে তখন এটা মনে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো যে ডাটা অ্যানালাইসিস বা এই ক্ষেত্রে অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট যেভাবে একটা প্রশ্ন করে ওই প্রশ্নগুলা কি কি টপিকের উপরে হয় ইন জেনারেলি: ডেসক্রিপটিভ, এক্সপ্লেটরি, প্রেডিক্টিভ, ইনফারেন্সিয়াল, কজাল, মেকানিস্টিক। এই কয়টা একদম মুখস্থ রাখতে হবে। এই কয়টা কিন্তু হচ্ছে গিয়ে কেউ তোমাকে এটার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই। এটা যদি বাই এনি চান্স ভুলা যাও, বানানটাও ঠিক করে তো মনে রাখে মুখস্থ করো, এই কয়টা একদম মুখস্থ, ঠাটা মুখস্থ। ঠিক আছে, ডেসক্রিপটিভ আবার একসাথে বলি আমরা: ডেসক্রিপটিভ, এক্সপ্লেটরি, প্রেডিক্টিভ, কজাল, ইনফারেন্সিয়াল, মেকানিস্টিক। এই কয়টার কোশ্চেন ডাটা সায়েন্সে অ্যানালাইসিসে করা হয়ে থাকে। এগুলো কেন করা হয় এগুলো তোমরা সামনে কোর্সে গেলে আরো বিস্তারিত আরো পড়বা, আমরা আর এখানে সময় নষ্ট না কর। ওকে, আচ্ছা, এরপর আচ্ছা তোমাদের জন্য, তোমাদের আগে একটু দেখাই আসি। এইটা দেখানোর আগে আমি কোশ্চেনটার মধ্যে আরেকবার একটু যাই। যে দেখো এইখানে আইকিউআর আইকিউআর মেথড ইউজ করে এখানে হচ্ছে গিয়ে একটা স্কোরের ডাটা সেট আছে। এই ডাটা সেটটার আইকিউআর মেথড দিয়ে আইকিউআর বের করতে হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি আইকিউআর জিনিসটা আসলে কি। এইটা হচ্ছে শুরুর দিকে সেমিস্টার গুলোতে ছিল না। এইটা আইকিউআরটা মূলত প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিক্স কোর্সে তোমরা খুব ভালো মতো পড়বা, বাট এটা থার্ড ট্রাইমেস্টারের কোর্স না। তোমরা ফোর্থ বা ফিফথ ট্রাইমেস্টারে গেলে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিক্স পড়বা। সেখানে আইকিউআর এর বেশ বড় করে একটা ম্যাসিভ আকারে সিলেবাস আছে। আইকিউআর কি, আইকিউআর দিয়ে কি করে না করে। বাট তোমাদের এখানে জাস্ট শুধু আইকিউআরটা কিভাবে বের করে এটা জানলেই চলবে। তোমরা হয়তো ইন্টারে অনেকে পড়ে আসছো, হয়তো যারা একটু অ্যাডভান্স পড়াশোনা করছো। আমাদের শর্ট সিলেবাস ছিল দেখে আমরা আইকিউআর পড়েই নাই। এখন কথা হইতেছে আইকিউআর জিনিসটা কি। আইকিউআর হচ্ছে ইন্টার কোয়াড্রান্ট রেঞ্জ বের করা। ইন্টার কোয়াড্রান্ট রেঞ্জটা কি? ধরো আমার কাছে একটা ডাটা সেট আছে। ধরো এখানে লিস্ট, আমি তোমাদেরকে এখানে লিস্টের মতো করে দেখাই যে এইটাটা আছে। তো এইটার দুইটা পয়েন্ট বের করা। ঠিক আছে, দুইটা পয়েন্ট কি, একটা হচ্ছে কি আমার ফার্স্ট হাফ Q1, একটা হচ্ছে গিয়ে আমার থার্ড হাফ Q3। ঠিক আছে, তো এই দুইটা বের করে আমাকে বলতে পারা যে একটা ডাটা সেটের মধ্যে এটার রেঞ্জ কিরকম হইতে পারে। আর একটু সহজ ছিল তোমাদেরকে বলি যে আইকিউ এটা মূলত আউটলেয়ার ডিটেকশনের কারণে হয়। ধরো কালকের পরীক্ষায় তোমাদেরকে আইকিউ এর দিয়ে অঙ্ক করতে দিল না, তোমাদেরকে ব্রডলি একটা কোশ্চেন জিজ্ঞেস করলো যে আইকিউ এর এরকম এরকম একটা রেঞ্জ আছে, তাহলে এই রেঞ্জের বাহিরে একটা ডেটা সেট আছে, এই রেঞ্জের রেঞ্জ এইটার একটা ডাটা পয়েন্ট হচ্ছে এইটা। ধরো আমাদেরকে বলে দিছে যে তোমার আইকিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে ধরো 9। ঠিক আছে, তারপরে বলে দিল Q1 এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3.5, আর Q3 এর ভ্যালু দিয়ে দিল হচ্ছে গিয়ে তোমার আম, কত দিতে পারি, ধরো 10। তাহলে এখন তোমাদেরকে বলবে যে ধরো তোমার কাছে একটা ডাটা আছে সেটা হচ্ছে গিয়ে 15। তাহলে এখন এইটা কি আউটলেয়ার হবে নাকি হবে না, এখন তোমরা কিভাবে বলবা? এখন ধরো তুমি শিখে গেছো ম্যাথ, তোমারে দিছে এইটা, এখন পরীক্ষার হলে তো লক্ষ্য হয়ে যাবে ডাইরেক্ট ওই জায়গায় যে ভাই এখন এটা কেমনে কেমনে বলবো আমি এটা যে আউটলেয়ার না আউটলেয়ার না। আমি তো খালি শিখে গেছি যে আমার ডাটা সেট দিছে বা ক্লাসেও শিখছি, এই যে হচ্ছে বেসিকের ঘাটতি। এখন আমি তোমাদেরকে সহজে বুঝাই। ধরো আইকিউ আর জিনিসটা তোমরা স্ট্যাটিক্সে গেলে ভালো মতো পড়তা, বাট এখানে তোমাদের সেফ থাকার জন্য একটু দেখাই দিচ্ছি যে তোমরা এরকম হচ্ছে গিয়ে বক্স স্পটের মতো একটা জিনিস দেখবা, হয় এরকম থাকে আবার অনেক সময় হচ্ছে গিয়ে এরকমও থাকে। ঠিক আছে, এখন এটা হচ্ছে তোমরা যারা একটু টুকটাক দুষ্টামি করে ভিজুয়ালাইজেশন করো মাঝে মধ্যে কোড টোড লিখে, এটা খুব কমন একটা ডাটা সায়েন্টিস্টদের জন্য খুব কমন এবং পছন্দের একটা ভিজুয়ালাইজেশন টপিক, আইটেম বলা যায়, যেটা দিয়ে হচ্ছে কি আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমার যে ডাটা সেটের এই ডাটাগুলা কতখানি আউটলেয়ারে আছে, বা যে এই ডাটাগুলো হচ্ছে কি আমার আর কি ডাটা সেটের মেইন ডাটা না, এই ডাটাগুলো আমার ফালাই দিতে হবে বা এই ডাটাগুলোর আমার দরকার নাই। আউটলেয়ারটা অ্যাকচুয়ালি বসে কোন জায়গায়? ধরো আউটলেয়ারটা হচ্ছে কি হয় এখানে এরকম থাকে বা এরকম থাকে। এই যে আমার Q1
আর এই হচ্ছে গিয়ে আমার Q2, ঠিক না? সরি, একটু ভুল হইছে। Q1 হচ্ছে গিয়ে Q1 হচ্ছে এই, আর Q3 হচ্ছে এই, আর মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের মিডিয়ানটা থাকে। ঠিক আছে? ওটা অনেকে Q2 বলে। বাট এই হচ্ছে গিয়ে তোমার, এইটা হচ্ছে গিয়ে আমাদের লোয়ার বাউন্ডারি, আর এইটা ধরো আপার বাউন্ডারি। যে যেভাবে দেয়, যে লোয়ার বাউন্ডারির নিচে এবং আপার বাউন্ডারির উপরে যদি কোনো ডাটা পয়েন্ট করে, ওটাই হচ্ছে আমার আউটলিয়ার। এখন আমাদেরকে বলে দিছে যে আমাদের এই যে আইকিউ এর এত, Q1 এত, Q3 এত। এখন তাইলে আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে হচ্ছে গিয়ে এই লোয়ার বাউন্ডারি বের করতে হবে আর আপার বাউন্ডারি বের করতে হবে। এই দুইটা বের করার পর আমরা যদি দেখি যে এই রেঞ্জের বাহিরে, যে এই যে রেঞ্জটা, এইটার বাহিরে যে আমাদের যদি কোনো ডাটা পয়েন্ট করে, তাহলে আমরা ডাইরেক্ট বলে দিব যে এটা হচ্ছে একটা আউটলিয়ার। আর যদি ডাটাটা দেখা যায় যে ভিতরে পয়েন্ট করছে, তখন আমরা কি বলবো? যে না, এটা এটার ভিতরে, আউটলিয়ার না। যে নো, ইটস নট আউটলিয়ার, ইটস অন দ্য রেঞ্জ অফ আইকিউআর, এবং যেটা থেকে ক্লোজ হয়, যে ইজ দ্য রেঞ্জ ফ্রম দ্য লোয়ার বাউন্ডারি অর আপার বাউন্ডারি। সো অ্যাট দ্য কনক্লুশন দিস ইজ নট আ আউটলিয়ার। আর যদি না হয়, তাহলে at the from the calculation we have found that the lower boundary and upper boundary, from that the data point, the below the lower boundary or the upper from the upper boundary, that's why it's outlier. এটা জাস্ট সিম্পলি লিখে দিব, হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা তো তোমাদের বেসিকটা বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি এটা কিরকম কাজ করে। এখন আমরা চলো একটু অঙ্কটা করি। ঠিক আছে? যে আসলে আইকিউ কিভাবে বের করে। আইকিউ বের করার জন্য সবার প্রথমে যেটা হচ্ছে যে আমাদের কাছে যে ডাটাটা থাকবে, লিস্ট আকারে থাকুক বা যে কলাম বরাবর বলে বা যে বরাবরই বলে, আমাদেরকে সলভ করে নিতে হবে ডাটা, ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডারে। ঠিক আছে? এই ভুলটা আবার করে না, অঙ্ক করার সময় আমি নিজেও এই ভুলটা সবসময় করি, যে আইকিউ যখন বের করতে দেয় তাড়াহুড়ার মধ্যে কি করি, আমার কাছে যে এই যে ভ্যালুগুলা থাকে আমি ডাইরেক্ট হচ্ছে গিয়ে করে দিই। এখন দেখো যে কোশ্চেনের মধ্যে তোমাকে দেখো, তোমাকে কিন্তু সলভ করে দেয় না। কোশ্চেনটা যদি আবার যাই, দেখো এখানে কিন্তু কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমাকে সলভ করে দেয় না। এই যে দেখো, কোশ্চেনটার এখানে কিন্তু সলভ করা নাই। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে তুমি যদি এখন এটার উপরে ডাইরেক্ট তুমি যদি Q1 Q2 বাইর করো, তাহলে কি হবে? তুমি হচ্ছে উল্টা পাল্টা নাম্বার বের করবা, তোমার রেজাল্ট তুমি ঠিকই অঙ্ক করে যাবা, কিন্তু তোমার উত্তর আর মিলবে না। ঠিক আছে? এই জন্য একটু ঠান্ডা মাথায়, ভুল করা যাবে না, ঠান্ডা মাথায় আমরা অঙ্কগুলো করে যাবো। ওকে, তাইলে এখন আমরা তোমাদের বুঝাই দিলাম যে আমাদের প্রথম হচ্ছে ডাটাগুলো সর্ট করে নিতে হবে, কি থেকে, ছোট থেকে বড়র দিকে আমরা হচ্ছে কি সর্ট করবো ডাটাগুলো। তারপরে এখন আসো, এখন দেখো এখানে মেবি এই টোটাল ভ্যালু আছে n ইজ ইকুয়াল টু 2x। ঠিক আছে? 12টা ভ্যালু আছে। এখন আরেকটা জিনিস হয় যে ভাই, জোর থাকলে আমি কি করবো আর বিজোড় থাকলে আমি কি করব? ঠিক আছে? এত ঝামেলার দরকার নাই। তোমাদের স্ট্যাটিক্সে গেলে হয়তো তখন ওইভাবে তোমরা ওইভাবে কইরো, তখন যে ফ্যাকাল্টি যেভাবে বলে। এখন এখানে জাস্ট নর্মালি তোমার বাই করে দেখাইতে পারলেই হবে। হয়তো 0.5 0.2 এর একটু এদিক সেদিক হইতে পারে। তোমরা হয়তো অনেকে এইভাবে বের করা অলরেডি শিখেও থাকতে পারো, বাট সহজে যেটা, সেটা হচ্ছে যে ধরো যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমরা কি করি? ধরো যদি এখানে 11 হইতো, তাহলে আমরা কি করতাম? যে 7-এর পরে হয় একটা বাউন্ডারি নিতাম, নিয়ে হচ্ছে গিয়ে আমি এই পাশের সংখ্যাগুলোকে যোগ করতাম আর এই পাশের সংখ্যাগুলোকে যোগ করতাম, করে হচ্ছে গিয়ে আমরা ওইটার হচ্ছে গিয়ে আহ তোমার এভারেজ বের করতাম। ঠিক আছে? আর বিজোড় হইলে কি করি আমরা? হচ্ছে এক পাশে 6টা ভ্যালু নিই, আরেক পাশে আমরা 6টা ভ্যালু নিই। এইভাবে আমরা এভারেজ করে বের করে ফেলে। ঠিক আছে? এখন আমরা যদি ওইভাবে এভারেজ করি, তাহলে এখানে দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 6 নাম্বার কই পরে? 1 2 3 4 5 6। তাহলে এই যে 15-র এখানে আমরা যদি একটা বাউন্ডারি ক্রিয়েট করি, তাহলে এই পাশে আমার 6টা নাম্বার, এই পাশে আমার 6টা নাম্বার। তাহলে এইখান থেকেই আমার হচ্ছে যে তোমার একটা Q1 বের হবে আর একটা Q3 বের হবে। ঠিক আছে? তোমরা যখন স্ট্যাটিক্সে করবা, তখন এইটার মাঝখানে হচ্ছে গিয়ে তোমার আরেকটা বাউন্ডারি দিয়ে ডাইরেক্ট হচ্ছে যে এই নাম্বার বা এরকম একটা নাম্বার হয়তো দিয়ে দিবে যে এইটা হচ্ছে কি আমার Q1, এটা হচ্ছে আমার Q2। বাট এইখানে এমনি নর্মালি আমরা যখন করি তখন এইভাবে করি না। আমরা নর্মালি কি করব?
এই সংখ্যাগুলা সবগুলো একবারে নিব, নিয়ে যোগ দিব ক্যালকুলেটরে। যোগ দিয়ে আমরা এখানে 6টা আছে, 6 দিয়ে ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে দিলে কত আসে? আচ্ছা, ক্যালকুলেটর কি আছে? আহ আচ্ছা, তোমরা এটা হচ্ছে কি খাতায় করো, আমি ফর্মুলা গুলো দিয়ে দেখাই দিয়ে যাচ্ছি, সময় হাতে আমাদের খুব কম, এজন্য আমি এখানে ক্যালকুলেশন করতেছি না, তোমাদেরকে জাস্ট আমি দেখাই দিই যে তোমরা আসলে Q1 Q2 কিভাবে বের করবা। আমি অ্যান্সারটা লাগলে আমি তোমাদেরকে হচ্ছে ডেসক্রিপশনে যে আমি ফাইনাল যে স্লাইডটা এড করবো ওইটার মধ্যে আমি অ্যান্সারটা সহ দিয়ে দিব। তোমরা জাস্ট আপাতত খালি বুঝো যে আমাদের কাজটা কি হচ্ছে, আমরা Q1 বের করবো, একটা Q3 বের করবো। Q1 কিভাবে বের করবো? যদি জোর হয়, তাহলে যদি ইভেন যদি হয় তাহলে জাস্ট খালি এক সাইড ধরে আমরা ওই কয়টা ভ্যালু হচ্ছে নাম্বার এন, এটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব সেম। আর যদি অড হয় তাহলে আমরা আহ, হয় প্রথমে 7 বা আর কি একটু বড় সংখ্যা ধরবো, বা হচ্ছে গিয়ে ওই পাশের হাফ পার্সেন্টেজ ধরবো, ধরে যখন যে সাইডে যতটুকু ধরবো ওটা হচ্ছে গিয়ে ওই টাইমস পরিমাণ দিয়ে আমরা ভাগ দিয়ে দিব। ঠিক আছে? থাক, লাগবে না, সমস্যা নেই, আর বাচ্চারা মোটামুটি ব্রিলিয়ান্ট আছে, সমস্যা নেই, ওরা করতে পারবে। ঠিক আছে, এইভাবে আমরা Q2 বের করবো। এখন ধরো Q1 বের হইলো, Q1 আচ্ছা আমরা এখানে আমরা ওইভাবে করি। আচ্ছা যাও, এখানে আমরা হচ্ছে কি র্যান্ডম ডেটা ধরে নিই। এখানে হচ্ছে কি আমাদের যেহেতু দুই পাশে দুইটা আছে, এখানে ধরো 13 আর 14 যদি আমি এখানে হচ্ছে যে যোগ করে এই দুইটার যদি হচ্ছে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে এখানে? 27, 2 দিয়ে ভাগ করলে ধরো এরকম 13.5ই হবে। ঠিক আছে, তাহলে আমরা Q1 এখানে 13.5 লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে ধরো আমাদের কি হবে, এখানে হচ্ছে 16 আর 17, এই দুইটার যদি যোগ করি তাহলে হচ্ছে কি এরকম ধরো 16.5ই আসবে। ঠিক আছে, এরকমই ধরো আসবে, আমরা ধরে নিচ্ছি, বেশি কম আসতে পারে, তোমরা একটু করে নিয়ে দেখে নিও। ধরো আমার এই Q1 হইলো, Q2 হইলো। এখন আসো, আইকিউ আর জিনিসটা এইটা, সূত্রটা ভালো মতো খাতায় লিখে রাখো, বা তোমার অলরেডি লিখছো, সেটা হচ্ছে আইকিউ ইজ ইকুয়াল টু Q3 মাইনাস Q1। ঠিক আছে, এইটা হচ্ছে আইকিউ এর বেসিক সূত্র। বাট কাজ কিন্তু এখানে শেষ না, এটা জাস্ট গেলে আমাদের ইন্টার কোয়াড্রেন্ট রেঞ্জটা বের হবে। ঠিক আছে, বাট তারপর আমাদের আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি কিন্তু বের করা লাগে। ধরো আমরা এর আগে ভ্যালু কি পাইলাম, একটা পাইলাম 16.5, আরেকটা পাইলাম হচ্ছে যে তোমার 13.5। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ভ্যালু কত আসবে এখানে? ধরো এখানে আমাদের 3 আসতেছে, আইকিউ এর আমাদের 3 আসতেছে। ঠিক আছে, তাহলে এইবার আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট। ঠিক আছে, এটাও এভাবে বলতে পারি, আবার আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারিও বলতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি আমরা কিভাবে বের করবো? আচ্ছা একটু দেখি, একটু ছোট করে নিলাম, ধরো সূত্র লিখবো তো এই জন্য একটু ছোট করে নিলাম। সেটা হচ্ছে আমরা যখন আপার বাউন্ডারি বের করব তখন আমাদের কাজ হবে এই Q3। ঠিক আছে, আপার মানে হচ্ছে বড়র দিকে, ঠিক আছে, আর লোয়ার মানে হচ্ছে ছোটর দিকে। ঠিক আছে, Q3 অলওয়েজ Q1 এর থেকে বড় হবে, যেহেতু আমরা অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং এর দিকে যাচ্ছি। ঠিক আছে, যদি আমার মনে নাও থাকে আমি লজিক্যালি চিন্তা করব যে আপার মানে আমার Q3 আসবে, লোয়ার মানে Q1 আসবে। আর আপার যদি আসে তাহলে আমার একটা প্লাস বসবে, আর যদি আমার লোয়ার আসে তাহলে একটা মাইনাস বসবে। আর এই 1.5 ইন্টু IQR। ঠিক আছে, আর এখানে 1.5 ইন্টু IQR। ঠিক আছে, এখন এখানে ভাই জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখানে 1.5 আপনি কোত্থেকে আইনা বসাইলেন, প্লাস কেন দিলেন, মাইনাস কেন দিলেন? ঠিক আছে, আবার এখানে আইকিউর কোত্থেকে আসলো? এই সূত্রের এক্সপ্লেনেশন আজকের ক্লাসে না, এটা আমাদের অলরেডি অর্ডোলজিতে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিক্স এর একটা কোর্স আছে, সুন্দর মতো ফুল প্লে লিস্ট আছে, ফ্রি করা আছে, তোমরা জাস্ট খালি ওয়েবসাইটে এনরোল করবা। ওই রিলেটেড যদি একটু জানতে বেশি ইচ্ছা করে যে অ্যাকচুয়ালি কেন আসছে, আমাদের আরো ভালো ইনস্ট্রাক্টর ওই জায়গায় আরো অনেক সুন্দর করে বুঝাইছে। ঠিক আছে, তোমরা ওই ক্লাসটাও দেখতে পারো পরীক্ষা শেষ হয়ে গেলে। আর পরীক্ষার মধ্যে আপাতত এইগুলা এত নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, ধরে নাও যে এটা একটা ওহী নাজির হয়ে এখানে সূত্রটা বসছে। ঠিক আছে, ওকে, বাট একটু তোমাদেরকে আমি বুঝাই দেই
যেহেতু আমাদের প্রথম বক্সটা এরকম আসছিল, বক্সটা এরকম আসার কারণে আমরা কিন্তু দেখছি লিমিট কিন্তু আমাদের এই যে লাস্টের বাউন্ডারিটা কিন্তু একটু বড় হয়ে শেষ হয়েছে। ধরো এইখানে যদি আমার Q1 হয়, এখানে যদি আমার Q3 হয়, Q1 এর এই জায়গায় যদি মাইনাস দেই তাহলে কিন্তু আমি পিছন নিচের দিকে নামতে পারবো। আর যদি Q1 এর সাথে যদি আমি প্লাস দেই তাহলে কিন্তু আমি উপরের দিকে যাইতে পারবো। এইটুকু এক্সপ্লেনেশন এই পর্যন্ত আমি দেই। 1.5 কেন আসছে আর প্রত্যেকবার আইকিউ এর দিকে আমি গুণ দিতেছি, এটা তোমরা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিক্স এর কোর্সে পাবা এবং আমাদের এখানে বা অলরেডি এটার উপরে সুন্দর মতো কোর্স নেওয়া আছে, ওইটাও তোমরা করবা, করলে আরো ভালো বুঝতে পারবা। আমরা এবার একটু সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে তোমাদের অলরেডি যে সাদিয়াদের একটা ডাটা সেট দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছিলাম। ধরো এখন পর্যন্ত আমরা যে পরিমাণে আলোচনা করছি তাতে আমাদের প্রায় 10 মার্ক কাভার। ঠিক আছে, আমাদের 10 মার্কের আলোচনা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের আর 20 মার্ক বাকি আছে। 20 মার্কের মধ্যে আর কি কি বাকি আছে? 20 মার্কের মধ্যে আমাদের কোরিলেশনের যে জিনিসটা ওইটা বাকি আছে। আর হচ্ছে যে আমাদের পান্ডাস রিলেটেড যে গ্রুপ বাই করা বা সর্টিং এইগুলা করা, অ্যানালাইসিস ইডিএ যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস যে পার্টটুক ওইটুক বাকি আছে। আর হচ্ছে থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র আছে। আমি এখানে একটু বলে রাখি, আমি জাস্ট তোমাদেরকে এখানে আউটপুটটা কিভাবে বের করবো ওইটা দেখাবো, বাট এমনি কোডিং যেহেতু আমরা ওয়ান শট ক্লাস করাচ্ছি, এখানে কোডিং আমি এখানে দেখাবো না। তোমরা নর্মালি ইন্টেলিজেন্ট বাচ্চা, তোমরা সুন্দর মতো জিপিটিতে দিবা, দিয়ে হচ্ছে কি কোড গুলা তোমরা নিজের নিজেদের মতো বাই করবা। আর এগুলো প্র্যাকটিসের উপরে ভাই, এক ক্লাসে দেখাইলে তোমরা এমনিও পরীক্ষার হলে পারবা না। এগুলো তোমাদের ভালো করতে গেলে একটু প্র্যাকটিস করা লাগবে। আর শুরুর যে প্রশ্নগুলো এগুলো তোমরা হচ্ছে কি এআই কে দিবা, আরো এগুলোর উপরে প্র্যাকটিস করবা যে ভাই আমার এই এই হচ্ছে টপিক, প্রিভিয়াস এই কোশ্চেন গুলো আসছে, এর উপরে তুমি আমারে আরো 10-20টা এমসিকিউ বানায় দাও। নিজের সাথে নিজে প্র্যাকটিস করবা পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত। যত বারবার প্র্যাকটিস করবা তত তোমার কনফিউশন কমবে, তত তোমার অ্যাকুরেসি বাড়বে। ঠিক আছে, নাম্বার মিস হওয়ার চান্স কমবে। বাট এখানে এখন আমি একটু জাম্প করে একদম শেষের দিকে আগাচ্ছি। ঠিক আছে, অনেকের হয়তো শেষ পর্যন্ত শেষ পুরোটা আমি দেখাবো, বাট কোরিলেশন এইটুক দেখায় রাখি, কারণ শেষ দিকে যাইতে যেতে মাথা হ্যাং হয়ে যেতে পারে। আমার মাথাও গরম হয়ে যেতেছে, তোমাদেরও মাথা গরম হইতেছে, আমি বুঝতেছি। যাতে তোমরা মোটামুটি 20 মার্কস কাভার হইতে পারে, আমি এখন কোরিলেশনের দিকে আগাচ্ছি। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা আমাদের এই পোর্শনটা একটু বের করলাম যে দেখো আমাদের প্রথম প্রথম যখন ডাটা সায়েন্সের এফডিএস কোর্সটা হয় তখন মিড পরীক্ষাটা হয় নাই, বাট মিডের অ্যাসাইনমেন্ট হিসেবে এই কোশ্চেনটা আমাদেরকে দিছিল। আমাদের এটা দেখে খুবই সুন্দর একটা কি বলে ভিজুয়ালাইজেশন, একটা গ্রাফ মনে হয়েছিল যে ওয়াও কি ফ্যান্সি একটা গ্রাফ। কোড লিখে বাইর করতে পারলে সেই একটা মজা, মানে থ্রিল একটা ফিল দিতেছিল। বাট এই যে 1, তারপরে 0 -0.28 -42, তো এইগুলা দেখে আসলে কিছু বুঝতেছিলাম না যে এইটার সাথে আসলে এটা কি কানেক্টেড, কেমনে আসলে এটা দেখে বুঝে আসলে কোরিলেশন প্লট কি, হিট ম্যাপ কি, কেমনে কি করে, বাট দেখে ভালো লাগতেছিল। তো এখন তোমরা যদি কেউ ক্লাস নাও করে থাকো ভার্সিটিতে বা এখনো যদি ক্লাস করেও না বোঝো, এখন আমি তোমাদের সলিউশন করে দিচ্ছি। আমাদের প্রথম হচ্ছে, ধরো প্রিভিয়াস যত কোশ্চেন আসছে তার মধ্যে দেখা গেছে যে হয় কোরিলেশন বানাইতে দিছে, আমাদের গ্রাফ বানাইতে দিছে, বা আমাদেরকে দেখে বলতে বলছে যে এইখানে এইটার এই কোরিলেশনের মিনিংটা কি। ঠিক আছে, এখন কালকে দেখা গেল তোমাদেরকে দুইটাই বলতে পারে যে তুমি আমার গ্রাফও বানাও, আবার এইটার সাথে যে এটা কোরিলেশন করতেছে এটার মিনিংটা কি। তো এর জন্য আমাদের কোরিলেশনে ভালো মতো একদম বেসিকটা বুঝে যেতে হবে যে আসলে অ্যাকচুয়ালি কোরিলেশন কোরিলেশন ধরো হচ্ছে আমরা আহ ছক্কা তো মারছি, আমরা কয়েন টসও করছি, টুকটাক প্রবাবিলিটি আমরা স্কুল থেকেই পড়ে আসছি যে একটা কয়েন যদি আমি টস করি তাহলে হেড ওঠার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে সম্ভাবনা হচ্ছে 0.5 হাফ, আর টেল ওঠার সম্ভাবনা হচ্ছে 0.5। ঠিক আছে, আর কয়েন যে টস যদি করি কয়েন ফেরত আসবে এটা সম্ভাবনা কিন্তু 1, কারণ আমি জানি যদি একটা অলৌকিক কিছু না হয়ে যায়, যে ভ্যানিশ যদি না হয়ে যায়, কয়েনটা কিন্তু আমার কাছে আসবেই। ঠিক আছে, ঠিক সেম এরকমের ধরো আমি একটু ক্রিঞ্জ লজিক যদি তোমাদেরকে দেই, ধরো সেটা হচ্ছে যে আমার সাথে আমার ক্রাশের কোন একটা সম্পর্ক হওয়ার এইটার কোরিলেশন -1, জীবনও সম্ভব না, ধরো আউট অফ দ্য রেঞ্জ। বাট ধরো আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে, না ধরো কোন একটা মেয়ে আমার সম্পর্ক হয়েছে আমাদের, বাট তার সাথে আমার সম্পর্ক হওয়ার কোরিলেশন বা সে আমাকে ফ্রেন্ড জোন বানাই দিতে পারে, এর কোরিলেশন ধরো 1।
ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে এগুলাই হয়। বাট এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ধরো তোমার যে ক্রাশ তার সাথে ধরো হচ্ছে তোমার কিছু একটা না হওয়ার কোরিলেশন যেহেতু -1, তারপরও যদি কিছু একটা হয়ে যায়, মাইনাস নেগেটিভ এর যে কোরিলেশন ধরো জীবনে সম্ভবই না, একটা অবাস্তব একটা বিষয়। বাট তাও তুমি হয়তো চেষ্টা করে এফোর্ট দিয়ে ভালো স্টুডেন্ট হইছো, এই করছো, সেই করছো, লাইফে স্ট্রাগল করে হাসেল করে অনেক বড় কিছু একটা হয়ে গেছে। তখন দেখবে কি ওই কোরিলেশনের যে -1 আস্তে, আস্তে কমতে থাকবে। ঠিক আছে? ওটা কি হয়ে যাবে তখন স্ট্রং কোরিলেশন পয়েন্ট, নেগেটিভ কোরিলেশন, স্ট্রং নেগেটিভ কোরিলেশন। আবার সেম, আবার ধরো যে তোমার বেস্ট ফ্রেন্ড এর সাথে ধরো তুমি চাচ্ছ যে ওই মেয়ে অনেক পছন্দ করো তোমার ফ্রেন্ডকে, বাট ফ্রেন্ড জোন বানাই দিছে, বাট তুমি তারে বুঝাইতে তার পিছনে লাগতে তারে মনে করো তুমি আস্তে আস্তে তুমি আর কি মুরগি ফাঁদে ফালাচ্ছ। পসিবল? হুম, এই যে, কাটা তাইলে লাগবেই। আচ্ছা, আজানের একটু বিরতি দিয়েছিলাম। আজান হচ্ছিল দেখে একটু পজ নিয়েছি। আবার ওইখান থেকে আমি শুরু করতেছি। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে, আমার সাথে আমার ক্রাশের কোনো কিছু না হওয়ার কোরিলেশন একেবারে -1, আর আমার সাথে কোনো একটা মেয়ের সম্পর্ক হইছে, সে আমাকে ফ্রেন্ড জোন বানায় দিবে, তার কোরিলেশন একেবারে 1। ঠিক আছে? হয় একেবারে হবে, একেবারে হবে না। বাট তারপর আমি কি বলছিলাম, যদি আমি এফোর্ট দেই, আমি যদি এখানে হাত দেই যে না আমি এক্সট্রা এফোর্ট দেই, তাহলে হয় আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে কিছু একটা হয়ে আস্তে, আস্তে ওই 1 এর সম্পর্ক আস্তে, আস্তে কমতে থাকবে। আবার সেম আমার ক্রাশের সাথে যখন আমার একেবারে পসিবল না -1 এ আছি, সেটা আস্তে, আস্তে আমার এদিকে আসে। ওকে, তাইলে এখানে অলরেডি আমি তোমাদেরকে একটা ক্রিঞ্জ এক্সাম্পল দিতে একটা জিনিস তোমাদেরকে বুঝাই দিলাম। সেটা হচ্ছে যে কোরিলেশনের রেঞ্জ -1 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে? 0 তে যেটা থাকে 0, একপাশে 1, একপাশে -1। এর মধ্যে এখন আবার ২ টা ভাগ আছে। একটা হচ্ছে উইক কোরিলেশন, একটা হচ্ছে উইক নেগেটিভ কোরিলেশন, একটা হচ্ছে উইক পজিটিভ কোরিলেশন, একটা স্ট্রং পজিটিভ কোরিলেশন, আরটা হচ্ছে স্ট্রং নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে? তোমাদের পরীক্ষার হলে অনেক সময় কি করবে? কোশ্চেনের মধ্যে লিখে দিবে যে অমুকের তমুকের সাথে উইক নেগেটিভ কোরিলেশন আছে, আর তমুকের সাথে অমুকের স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে। কোন সংখ্যা দেয় নাই। এখন এরকম পেঁচানো লেখা দেখে তোমাদের মাথায় লাগবে ব্যথা। যে ভাই কি বলছে? এখন তারপরে তোমাদের বলবে যে এই লিখে দিছি, এখন তুমি আমার একটা কোরিলেশন গ্রাফ বানায় দেখো। মাথা হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা। ১ম আমারও হ্যাং হইছে। ঠিক আছে? বাট তোমাদের হ্যাং যাতে না হয় সেই সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ১ম আমি একটু বড় করেই লিখে দেখাই। ধরো আমি ১ম কি বললাম সেটা হচ্ছে যে আমাদের কোরিলেশনের রেঞ্জ -1 থেকে 0, 0 থেকে মনে করো 1। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই সাইনটা না দেই, কারণ হচ্ছে এটা জাস্ট খালি বোঝানোর জন্য দিছি। আবার এরকম বড় ছোট জিনিসটা এরকমের না। যে একে -1 পর্যন্ত একই। যে -1 থেকে এই +1 পর্যন্ত এটা হচ্ছে আমাদের মেইনলি কোরিলেশনের রেঞ্জ। এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে? কোরিলেশন। কারণ কোরিলেশনটা আসছেই প্রবাবিলিটির ওই সেন্স থেকে যে হয় ঘটনাটা ঘটবে, না হলে ঘটনাটা ঘটবে না। আর কোরিলেশন এখানে ঘটনাটা ঘটবে না, আবার তোমরা আবার ডাইভার্ট হয়ে যেও না। সেটা হচ্ছে যে ধরো আমাদের ডাটা সেটে অনেক রো থাকবে, অনেক কলাম থাকবে। ঠিক আছে? অনেক রো অনেক কলামের সাথে ধরো আইডির কলামের সাথে লোকেশনের কলামের আসলে কোনো কোরিলেশন আছে কিনা। ঠিক আছে? ধরো একেবারেই নাই। 0 আসবে, ডাইরেক্ট 0। ঠিক আছে? তারপরে ধরো এইজের সাথে লোকেশনের কোনো সম্পর্ক আছে কিনা। হয়তো কোনো একটা লোকেশনে বেশি বয়স্ক মানুষ থাকে। তখন দেখা গেল যে এটা নেগেটিভ কোরিলেশন আসতে পারে। ধরো আজকে আকাশে সূর্য উঠছে, তার মানে আজকে বৃষ্টি হবে না বা হবে। এটাও ধরো একটা কোরিলেশন আসবে। বা ধরো আজকে সূর্য উঠছে এবং আজকে গরম পড়বে। এটা কোরিলেশন 1। ঠিক আছে? ধরো ২ টা ইন্ডিভিজুয়াল কলাম। ধরো গরম টেম্পারেচার যে যেটা কলাম নেই। আবার ধরো আজকে সূর্য উঠছে কি উঠে নাই, মেঘে ঢাকা পড়ছিল নাকি পড়ে নাই। এরকম যদি ২ টা কলাম নেই, তখন এই ২ টার মাঝখানের যে একটা কোরিলেশন হয়, এটাই হচ্ছে মূলত আমাদের কোরিলেশনের কাপচান। ঠিক আছে?
এখন আরেকটা জিনিস যেটা বলে যে পরীক্ষার হলে এইভাবে জিনিসটা দিয়ে কনফিউজ করবে যে রেঞ্জের বিষয়টা, রেঞ্জের আবার আসতেছে। ধরে যে -1 সংখ্যাটাকে তোমরা বাদ দিবা, বাদ দিয়ে -0.9 থেকে -0.5, ঠিক আছে? এইটা একটা। আবার সেম এই পাশে যদি আমি আসি, সেটা হচ্ছে 0.5 থেকে 0.9। এই দুইটা আমাদের সবসময় স্ট্রং, ঠিক আছে? STRONG, স্ট্রং, ঠিক আছে? যে এইটা যদি যখন হবে তখন এক্কেবারে সলিড, যে আমরা ডাইরেক্ট আমরা ধরে নিব স্ট্রং, ঠিক আছে? আমাদেরকে যদি এরকম বলে যে আমার সাথে তোমাদের কোরিলেশন স্ট্রং, পজিটিভ কোরিলেশন, ঠিক আছে? এইটা বইলা তারপর বলছে যে তুমি এই রেঞ্জের মধ্যে তুমি তোমার মতো একটা নাম্বার ধরে কোরিলেশন বানাও। তুমি এখন কি করবা? তুমি 1 কিন্তু নিবা না, কারণ স্ট্রং পজিটিভ কোরিলেশন বলছে। স্ট্রং পজিটিভ যখন বলে তার মানে অ্যাকচুয়ালি 1 না, 1 এর থেকে ছোট, বাট 0.5 এর থেকে বা 0.5 থেকে বড়, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? হয় আমরা 0.5 নিব, 0.9 নিব, বা এর মাঝখানে আমাদের আরো যেরকম ভ্যালু আছে 0.6 আছে, 0.7 আছে, 0.8 আছে। এই ভ্যালুগুলো যদি আমরা নেই তখন হয়ে যাবে ওটা স্ট্রং পজিটিভ কোরিলেশন। ওকে, সেম এই জায়গায় নেগেটিভ যখন বলবে, এইটার পাশে আমি নেগেটিভ লিখে দিলাম, এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে যে এইটাই হচ্ছে যে আমাদের রেঞ্জ, ঠিক আছে? এরপরে এই পাশে যদি আমি আরেকটু আসি, আমি এটা একটু ছোট করে নিয়ে আসি, দেখি। ওকে, আচ্ছা, এখন দেখো, ধরো এইটা আমরা হচ্ছে স্ট্রং এর ক্ষেত্রে করছি, ঠিক আছে? এইটা আমাদের হচ্ছে স্ট্রং ছিল, স্ট্রং। আর কোরিলেশনের মধ্যে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে উইক। উইকটা কি হবে তাইলে তোমরা এবার বুঝতেই পারতেছো, এর বাইরে আমাদের আর কি রেঞ্জ আছে? যে ধরো 0.1 থেকে আহ এদিকে হচ্ছে 0.5 মাইনাস, ঠিক আছে? এইটা হচ্ছে যে আমাদের উইক। আবার সেম পজিটিভের ক্ষেত্রে আমাদের 0.1 থেকে 0.5, ঠিক আছে? এখন এই জন্য বললাম যে 0.5 যেটা, ওইটা আমাদের একটা বাউন্ডারি। সেম 1 যেরকম নেওয়া যায় না, 0.5 ও ওরকম ধরো হচ্ছে কি, হয় ওইটা পজিটিভের মধ্যেও পড়ে, আর কি স্ট্রং এর মধ্যেও পড়ে, আবার উইক এর মধ্যেও পড়ে। এই কারণে আমাদের যদি এরকম একটা সিনারিও দেয়, তাও আমরা সেফ থাকার জন্য 0.5 ভ্যালুটাকে অ্যাভয়েড করবো। বাট এমনি ধরো মানে অ্যানালাইসিস এর ক্ষেত্রে অ্যাভয়েড করার কোনো কারণ নেই। অনেক সময় অনেক রিজনের হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক এফেক্ট করে, এই জন্য কোনো ভ্যালুকেই হচ্ছে আন্ডার ভ্যালু করা উচিত না, ঠিক আছে? ওটা আলাদা হিসাব। বাট এই জিনিসটা তোমরা ভুল করবা না, যে এইখানে যেটা তোমাদের দেখাই দিলাম, একটা হচ্ছে মাইনাসের দিকে, এটা হচ্ছে কি, আমি আবার লিখে রাখি উইক, আর এটা হচ্ছে উইক, এটা হচ্ছে উইক পজিটিভ, আর এটা হচ্ছে উইক নেগেটিভ, ঠিক আছে? কারণ এরকম যদি বইলা দেয়, দেওয়ার পরে তোমরা ইজিলি কোরিলেশনের রেঞ্জটা বুঝা যাবা। এখন মেইন ঝামেলাটা আসবে যে ভাই কোরিলেশন এখন কেমনে, আপনি তো রেঞ্জ বুঝাইলেন, এবার কোরিলেশন কেমনে আসবে? তোমাদের কোরিলেশন আইকা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আমি পুরো জিনিসটাই ধরো একটু ছোট করে নিয়ে আসি। আহ আচ্ছা, সাইড দরকার না, নতুন একটা পেয়েছি নি, ছোট করতে অনেক সময় লেগে যাবে। ধরো কোরিলেশন, আচ্ছা আমরা ওই ওই ডাটা সেটে আমরা একবার একটু ফেরত যাই তো। আমরা যে সাদিয়াদের যে ডাটা সেটটা বানাইছিলাম, সকল ছেলেদের জীবনে সাদি এবং মাইশা নামক কেউ থাকি, সেই ডাটা সেটে যদি আমরা আসি, এইখান থেকে যদি আমাদেরকে এখন যদি কোরিলেশনের একটা কিছু বানাইতে বলে, ধরো এখান থেকে কোরিলেশনের রেঞ্জ দিয়ে দিচ্ছে। এখন দেখো, আমরা ডাটা সেট যখন বানাইছি তখন আমাদের এখানে কি ছিল? একটা রো ছিল, আর এই পাশে আমাদের কি ছিল? কলাম, তাই না? তার মানে আমাদের, আমরা গ্রাফ দেখছি, আমরা প্রচুর পরিমাণে গ্রাফ পড়ছি, এক্স এক্সিস পড়ছি, ওয়াই এক্সিস পড়ছি। এখন তাহলে তুমি যদি দেখো, তাহলে আমাদের জিনিসটা কিন্তু অনেকটা এরকমের আছে না, যে এই এক্সিস বরাবরে আমার রো গুলা আছে, আর এই এক্সিস বরাবর আমার কলাম গুলা আছে। ওকে, তাহলে এক্সিস নিয়ে প্যারার কিছু নাই, তুমি যে এক্সিসে যেটাই দিবা ডাবল ডাবল লিখতে হবে, বাট এক্স আর ওয়াই এক্সিস এরকম মেনটেন করবা, ঠিক আছে? ধরো তুমি এইখানে একটা ডাটা লিখছো,
আবার তুমি কি করছো উপরে ডাটা লিখছো, এইভাবে কিন্তু হবে না। তোমাদেরকে এরকম একটা হচ্ছে যে এক্সিস মেনটেন করতে হবে, এক্স অ্যান্ড ওয়াই এক্সিস মেনটেন করে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি ওটার মধ্যে আরেকবার একটু যাই তো। এই যে তোমাদেরকে ধরো আমি একটু সহজে বুঝাই, সেটা হচ্ছে যে ধরো আমাদের এক্সিস এরকম হতো, হয় আমরা এইখানে ভ্যালুগুলা লিখবো আর এখানে ভ্যালুগুলা লিখবো। তারপর যদি মনে হয় যে না ভাই আমরা এভাবে লিখবো না, যদি এভাবে লিখতে মন চায় যে আমি এইদিকে ভ্যালুগুলা লিখবো আর এইদিকে ভ্যালুগুলা লিখবো, তাও এভাবে লেখো, কোনো প্যারা নাই। আবার যদি মনে হয় যে না ভাই আমি এইভাবে লিখবো, আমি হচ্ছে কি এইখানে এখানে এখানে লিখবো, এখানে এখানে লিখবো, দেখো কোনো প্যারা নাই। পজিটিভ এদিক ওদিক কোনো ডাইমেনশনের প্যারা নাই। বাট ভুলেও মনে করো হচ্ছে যে আহ এই এই ঘটনাটা ঘটায়ও না। সেটা হচ্ছে যে মনে করো এই নীলা, তারপরে হচ্ছে এই এরকম দিয়া, তারপরে কি করলা যে এইখানে হচ্ছে যে তুমি মনে করো লিখলা কিছু, এইখানে লিখলা কিছু, তারপরে মাঝখানে বক্স বক্স দেখায় তুমি লিখলা, ডাইরেক্ট জিরো দিয়ে দিবে। ঠিক আছে, এই ভুল আমরা ভুলেও যাতে না করি। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে কোরিলেশনটা বানানো দেখাই দিচ্ছি, আমরা কোশ্চেন দেখেই বানাই। চলো কোশ্চেনও সলভ করা হয়ে যাবে। আচ্ছা, এটা পানোসি আর একটা স্লাইড নেই। আচ্ছা, আমরা কোশ্চেনেই যাই ডাইরেক্ট। কিন্তু আমাদের কোশ্চেনের এখানে কি বলছে, হোয়ার ইজ দ্য প্রশ্ন। আচ্ছা, এইখানেই মনে হয়, এই যে দেখো আমি তোমাদেরকে যখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই দেখো, আমরা একটু বড় করি যাতে দেখতে সুবিধা হয়। এই দেখো, feature 1 and feature 2 have strong positive correlation. Feature 2 and feature 3 have moderate negative correlation. Feature 1 and feature 3 have weak negative correlation. এইগুলারে দিয়া এখন এই যে use any arbitrary value to represent appropriate correlation, এখন এই create a correlation heat map to visually represent this relationship. এই যে দেখো তোমাদের ভ্যালু কিন্তু দেয়া দেয় না, কি করছে ফিচার 1 2 3 তিনটা ফিচার দিয়ে বলছে এরকম এরকম কানেকশন, এখন তুমি আমার একটা কোরিলেশন বানাই দেখো। এখন কিভাবে বানাবা, বানাবো আমরা তো অলরেডি শিখছি, আমরা তো বানাইতে পারবো, কোনো প্যারা নাই। দেখি আমি একটু ছোট করি, ছোট করে আমরা এখানেই বানাবো। দেখি। আচ্ছা, অলরেডি তোমাদেরকে কিন্তু দেখাইছি যে স্ট্রং পজিটিভ কোরিলেশন কি, মডারেট কি, উইক কি, আমরা দেখাইছি। ঠিক আছে, আসো এবার আমরা দুইটা এক্সিস আঁকি আগে। ধরো এই আমাদের একটা এক্সিস আঁকলাম, এই একটা এক্সিস আঁকলাম। ঠিক আছে, আমাদের ফিচার বলছে কয়টা, তিনটা। একটা, দুইটা, তিনটা হইছে। সেম হচ্ছে গিয়ে একটা, দুইটা, তিনটা, আমরা এরকম দাগ কাটলাম। ঠিক আছে, ওকে। এবার আসো এই এই জায়গাটা আমরা কিছু লিখলাম না, ধরো এই জায়গাটা আমরা নাল রাখবো, এই জায়গাটা নাল রাখবো, এখানে ফিচার 1 1 দিলাম, এই জায়গায় ফিচার 2 দিলাম, এই জায়গায় ফিচার 3 দিলাম। ঠিক আছে, সেম এই জায়গায় আমরা ফিচার 1 দিব, এই জায়গায় আমরা ফিচার 2 দিব, এই জায়গায় আমরা ফিচার 3 দিব। ঠিক আছে, আমাদের প্রথম পার্টের কাজ কিন্তু শেষ। প্রথম পার্টের কাজ শেষ, এইবার আমরা আসবো আমাদের যে কন্ডিশন গুলা দিছে, কন্ডিশন অনুযায়ী আমরা এবার বসাবো। ওকে, আমাদের কন্ডিশন কি দিছে যে ফিচার 1 এন্ড ফিচার 2 হ্যাভ স্ট্রং পজিটিভ কোরিলেশন। স্ট্রং পজিটিভ, স্ট্রং পজিটিভ কোরিলেশন আমি কি বলছিলাম, সেটা হচ্ছে যে স্ট্রং হয় কখন, যখন হচ্ছে, আচ্ছা আমি এটা একটু ছোট করে আনি দেখি তো। উম, লেখার জায়গা বের করি যাতে তোমরা একবার পুরোটা বুঝতে পারো। আচ্ছা, স্ট্রং আমি কি বলছিলাম যে তোমার 0.5 এর থেকে বড় এবং 0.9 এর মধ্যে। ঠিক আছে, বাট 1 না। এইটা যদি আমাদের হয় তখন ওটা হচ্ছে কি স্ট্রং পজিটিভ হয়। ঠিক আছে, এখন আসো আমাদেরকে এখানে বলছে যে যেহেতু আমরা আমাদের মতো একটা ভ্যালু নিতে পারবো, তাহলে এখন আমরা কি করব, আমরা তাইলে আমরা কাজ করি, আমরা 0.6 ধরি। 0.6 যদি আমরা ধরি তাহলে আমাদের এখানে ফিচার 1
অ্যান্ড ফিচার 2 এর মধ্যে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই জায়গাটা যে কলামটা আছে এই জায়গায় ভ্যালুটা বসাইতে হবে। কারণ কি, এই যে দেখো এইখানে হচ্ছে যে এই ভ্যালু আর এই ভ্যালু, কারণ এই দুইটার মধ্যে কানেকশন বলছে, আবার এইখানে ফিচার 1 বলছে, এখানে ফিচার 2 বলছে, এইভাবে আবার বসাই দিও না। ঠিক আছে, জিনিসটা কিন্তু আবার এইভাবে কাজ করে না। ফিচার 1 এর বরাবরে আসবা, আসার পর দেখবে ফিচার 2 এর সাথে কোন জায়গায় এটা কানেক্ট হয়েছে দিবা, দিয়ে এখানে লিখবা 0.6। আমাদের স্ট্রং পজিটিভ কোরিলেশন আমাদের একটা বসানো শেষ। এবার আসো, এবার আমাদের কি বলছে, যে পরেরটা বলছে ফিচার 2 এন্ড ফিচার 3 এর মধ্যে মডারেট নেগেটিভ কোরিলেশন। মডারেট আবার কি ভাই, আপনি তো আমার উইক পড়াইলেন, আপনি আবার স্ট্রং পড়াইলেন, হ্যাঁ আবার মডারেট করতে থেকে আসো। মডারেট মানে হচ্ছে এদিকেও না ওইদিকেও না, মাঝামাঝি, যেটা বলছিলাম তোমাদের। এখন দেখো এখানে মডারেট বলার পরে কি বলছে, নেগেটিভ কোরিলেশন। মডারেট নেগেটিভ যখন হবে, আচ্ছা মডারেট তাহলে এখন এখানে তোমাদের বইলেই রাখি, ধরো 0.5 নেগেটিভ আর পজিটিভ 0.5, এই দুটাই হচ্ছে কি মডারেট। ঠিক আছে, যে এই দুইটা হচ্ছে মাঝামাঝি। ঠিক আছে, এই দুইটা যদি তুমি এখন ধরে ভ্যালু বসায় দাও তাইলেই হয়ে যাবে। এখন এখানে কি বলছে, ফিচার 2 এন্ড ফিচার 3 এর ক্ষেত্রে ফিচার 2 বরাবর আসলাম, 3 বরাবর আমরা তাহলে 0.5 বসাই দিলাম, মাইনাস দিয়ে, নেগেটিভ বলছি কিন্তু। ঠিক আছে, পজিটিভ এন্ড নেগেটিভ তোমার সামনের সাইনের ক্ষেত্রে সতর্ক, নেগেটিভ সাইন দিয়ে বসাই দিলাম 0.5। তারপরে এবার আসো, এখানে ফিচার 1 এন্ড ফিচার 3 এর মধ্যে উইক নেগেটিভ কোরিলেশন আছে। উইক হইলে কি হয় ভাই, আগে শিখেছিল তোমাদের, উইক হইলে যেটা হবে যে সেটা হচ্ছে নেগেটিভ -0.1 থেকে -0.5 এর মধ্যে, উইক নেগেটিভ। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা একটা নর্মাল একটা ভ্যালু ধরে নিই, যেহেতু উইক নেগেটিভ বলছে, তাহলে আমরা -0.3 ধরি, যাও -0.3 যদি ধরি ফিচার 1 এর মধ্যে, ফিচার 3 তে যেটা পড়ছে। আচ্ছা, এখানে মানে আমি একটু ভুল করছি, তোমাদেরকে এখান থেকে ভ্যালুটা সরাই দিয়ে আমি হচ্ছে এখানে দেখো ফিচার 1 এর মধ্যে ফিচার 2 2 এই বরাবর 2 তে পড়ছে, এখানে 0.6 লিখতে হবে। ঠিক আছে, আর এখানে ফিচার 1 এর সাথে ফিচার 3 এই জায়গায় কানেক্টেড হয়েছে, এই জায়গায় হচ্ছে গিয়ে তোমার -0.5 লিখতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে বলছে ফিচার 1 আর ফিচার 3। আচ্ছা, ফিচার 2 এন্ড ফিচার 3 না, 2 3 বরাবর, আচ্ছা না এটা এখানে বসবে না, এটা এখানে বসবে, সরি, এটা দেখছি আমি কনফিউজড হয়ে যাচ্ছি, এখানে বসবে। ওকে, ফিচার 2 এন্ড 3 এর মধ্যে, তারপর ফিচার 1 এন্ড 3 এর মধ্যে বলছে। ওকে, ফিচার 1 এন্ড 3 এর মধ্যে এই জায়গায় হচ্ছে তোমার 2 আর 3 তে দিছে না, ফিচার 1 এন্ড 3 যদি হয় তাহলে এই পাশে পড়বে, সেটা হচ্ছে তোমার কত চেঞ্জ হলাম আমরা, পজিটিভ বলছে না, নেগেটিভ কোরিলেশন, উইক নেগেটিভ যদি হয় তাহলে -0.4। ওকে, ঠিক আছে, এই বসাইছি। এখন বাকি যে ঘরগুলো আছে দেখো, বাকি ঘরগুলো এখন তাহলে আমাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে, আমরা জাস্ট আমাদের মতো কন্ডিশন বসাইছি। ওকে, সেম ভ্যালু গুলা কিন্তু বসাইতে হবে। ওকে, এখন ধরো ফিচার 1 এর সাথে ফিচার 1 এর, এই যে এই দুইটা দেখো, এখানে একটু ট্রিক্স আছে, ফিচার 1 এর সাথে ফিচার 1 এর এখানে কোরিলেশন কত হবে, ডাইরেক্ট 1, কারণ ফিচার 1 এর জিনিসপত্র ফিচার 1 এ হবে, তাহলে এখানে আমার ডাইরেক্ট 1 বসাই দিতে হবে, গেল। এখানে তারপরে আসো ফিচার 2 এর সাথে, সো আবার একটু ভুল করছে, আমি উপরে একটু লিখে দিই, কেউ কিছু মনে করো না, ফাইনালটা দেখো। ওকে, ঠিক আছে, এখানে 6 লিখে দিই। ফিচার 2 এর সাথে ফিচার 2 এর কোরিলেশন হবে 1। ঠিক আছে, ফিচার 3 এর সাথে ফিচার 3 এর কোরিলেশন হবে, দেখছো এটা উপরে লেখা দরকার ছিল, আমি এখানে লিখছি, সমস্যা নেই, উঠাই দিচ্ছি আমি, -0.4, এখানে হবে 1। ঠিক আছে, ফিচার 3 এর সাথে ফিচার 3 এর কোরিলেশন এই বরাবর হবে 1। এই যে এই আরবিটারি বরাবর প্রত্যেকটার কোরিলেশন প্রত্যেকটা কলামের সাথে 1 হয়। ওকে, এখন এই পাশে আমার এই 3টা করে ভ্যালু খালি খালি থাকে। এখন দেখো 3টা ভ্যালু কিন্তু আমরা অলরেডি ধরে নিছি। ঠিক আছে, তাইলে দেখো এই যে অলরেডি কিন্তু আমি উল্টাপাল্টা বসাইছিলাম, বাট তাও ইরেজ করে কিন্তু অটোমেটিক বসে গেছে। যদি ধরো এই যে আমার মতো যদি ভুলও করো, কোনো প্যারা নাই, কারণ
তুমি ধরো 1 এর সাথে 1 মিলায় ডাইরেক্ট 1 লিখে দিবা, 2 এর সাথে 2 মিলায় ওই বরাবর ডাইরেক্ট 1 লিখে দিবা, 3 এর সাথে 3 বসায় ডাইরেক্ট 1 লিখে দিবা। ঠিক আছে? তখন লাগলে ওই ভ্যালু গুলো চেঞ্জ করে উপরে নিচে সরায় দাও। ঠিক আছে? কারণ এই বরাবর হয়ে গেলে আর বাকি 3টা ভ্যালু তো তুমি ধরেই নিছো। ঠিক আছে? ধরো যদি একটু ভুল হয়েও যায় পেন্সিল দিয়ে করো। ঠিক আছে তোমরা? ধরো এরকম একটা ঝামেলা হইতেই পারে। অনেকদিন পর আগে করতেছি, আমি একটু ভুল করছি। পরীক্ষার হলে যদি তোমরা তাড়াহুড়ায় থাকবা তোমাদের ভুল বসতেই পারে। বাট মাঝখানের এই 3টা একদম ফিক্স, যেহেতু এই 3টা বসানোর পরে তোমরা বাকিগুলা বসেও। তাহলে দেখবার ভুল হবে না। ওকে, আমি তাহলে এবার একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে তোমার ফিচার 2 এর সাথে ফিচার 1 আমরা কত ধরছিলাম? 0.6। আমরা এখানে 0.6 লিখে দিচ্ছি। ফিচার 2 এর সাথে ফিচার 1, আচ্ছা আমি সাইডে একটু লিখে দিই। এটা আমরা ধরছি 0.6। ফিচার 2 এর সাথে ফিচার 3 এর আমরা ধরছি গিয়ে -0.5। আর ফিচার 1 এর সাথে ফিচার 3 এর ধরছি আমরা উইক নেগেটিভ -0.4। ঠিক আছে? এটা ধরে নিছি। তাহলে এখন আমরা বাকি যে কলামগুলো আছে যেগুলো আমরা যাতে তাড়াতাড়ি আমি বসাইতে পারি। এবার আসো, সেটা হচ্ছে যে আমার ফিচার 2 এর সাথে আমার কিন্তু বসানো শেষ। আর কিন্তু এখানে কোনো ঘর ফাঁকা নাই। ঠিক আছে? এবার আমি কি করব, যে ফিচার 3 এর সাথে তোমার এখানে দেখো ফিচার 1 এর কলাম হচ্ছে কি ইন্টারকানেক্টেড হচ্ছে। ফিচার 3 এর সাথে ফিচার 1 আমি কি দেখছিলাম যে -0.4 গেল। তারপরে এবার আমার আসতেছে ফিচার 3 এর সাথে ফিচার 2 এর কোরিলেশন কত, এটা আমরা ধরছিলাম কত -0.5। তাহলে দেখো জিনিসটা কি হইলো, যে এইখানের ভ্যালুটা এখানে চলে আসছে, এখানের ভ্যালুটা এখানে আসছে, এখানের ভ্যালুটা এখানে আসছে। ঠিক আছে? জিনিসটা অনেকটা মনে করো যে তোমার রিফ্লেকটিভ একটা মিররের মতো কাজ করছে, যে এই পার্টের ভ্যালু এই পাশে ঘুরে এই পাশে পড়ছে, এই পার্টের ভ্যালু এই পাশে এসে বসছে। তাহলে এইটুকু যদি তোমরা ফাইনালি ক্রস চেক করো তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের কোরিলেশনের গ্রাফটা বইছে। ওকে, তাহলে এই যে মনে করো এই ছিল আমাদের উত্তর। আর ফুল আমি তোমাদেরকে একেবারে বেসিকটা বুঝাইছি, যে প্রথমে রেঞ্জটা কিভাবে বের করে দেখাইছি, তারপর যদি রেঞ্জ না নিয়ে দেয় তাহলে কিভাবে তুমি বের করবা সেটাও দেখাইছি, তারপর কিভাবে গ্রাফ বের করতে হয় সেটাও তোমাদেরকে দেখাইছি। আই গেস আর কোনো কনফিউশন থাকবে না। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের অডিওলজি পেজে ইনবক্সে যোগাযোগ করো, কমেন্ট করো, কোনো সমস্যা নাই, আমরা চেষ্টা করবো ওগুলো সলভ করে দেওয়া। ওকে, এবার আমাদের অলমোস্ট প্রায় 15 থেকে 18 মার্কসের আমাদের অ্যান্সার করা শেষ। বাকি আর কিছু আমরা 10 মার্কের দেখাবো। বাকি আর যে থিওরি বা কোডের পার্টটুক থাকবে তোমাদেরকে গাইড করে দিব, তোমরা ওইভাবে হচ্ছে কি প্র্যাকটিস করে অ্যান্সার করার ট্রাই করবা। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এইবার আসো আমি কোশ্চেনের শুরুর দিকে আমি আবার একটু আসি। সেটা হচ্ছে এই যে দেখো, আইকিউ আর তো আমরা বের করছিলাম। আইকিউ আর বের করার পরে আইকিউআর বের করার পরে তোমার দেখো এইখানে হচ্ছে এই যে দেখো, এই হেলথ টেক স্টার্টআপ ইজ বিল্ডিং এ ডাটা ড্রিভেন প্ল্যাটফর্ম টু মনিটর পেশেন্ট ওয়েলনেস অ্যান্ড প্রেডিক্টিভ আর্লি সিমটমস অফ ক্রনিক কন্ডিশন। এই যে ধরো একটা আমাদের বেসিক যে 6 মার্কের একটা থিওরিটিক্যাল একটা ডাইরেক্ট প্রশ্ন। এখানে এখন তোমাদের কি করতে হবে, তোমাদের ক্লাসের মধ্যে অলরেডি পড়াইছে, স্লাইডের মধ্যেও পাবা, ফ্যাকাল্টিরা যে স্লাইড গুলো প্রোভাইড করছে, যে তোমার ডাটা টাইপ কি কি হইতে পারে, নরমালাইজেশন করা, স্ট্যান্ডার্ডাইজেশন করা, আসলে একটা ডাটা সেটের মধ্যে ডাটাগুলা কিরকম থাকা উচিত, তারপরে তোমার ধরো কোন ফরম্যাটে থাকলে কিরকম তুমি কাজ কি করতে পারবা না করতে পারবা, এইগুলোর অ্যান্সারই আসলে তোমার থেকে চাইছে। এখন তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, আর এই এই স্লাইডের মধ্যে তোমাদেরকে এইটার উত্তর আমি তোমরা হচ্ছে কি বাইর করে নিও। আমি তোমাদেরকে জাস্ট খালি বেসিক একটু বুঝাই দিচ্ছি যে থিওরিটিক গুলা যখন তোমরা দেখবা, থিওরির ক্ষেত্রে তোমরা কিভাবে আসলে কোশ্চেনটা ইন্টারপ্রেট করবা। ধরো তোমাদেরকে এই যে এরকম হেলথ স্টার্টআপের একটা ইউজ কেস দিয়ে দিছে, কেস স্টাডি দিয়ে, এখন এখানে ধরো র্যান্ডম তোমার প্রশ্ন করবে। ধরো টেবিলই দিয়ে দিল তোমাদেরকে, টেবিল দিয়ে বললো যে আসলে এইখানে তোমরা কি মিসিং দেখতেছো, ধরো এখানে যে মিসিং ভ্যালু গুলো আছে এগুলারে কিভাবে ফিল আপ করলে ভালো হতো, বা তুমি এখানে যে মিসিং ভ্যালু গুলো আছে তুমি কলাম গুলো ফালাই দিবা নাকি কলাম গুলো রাখবা, তোমার ডেটের ফরম্যাটে জায়গায় কি ফরম্যাটে রাখলে ভালো হইতো, ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, এই জিনিসগুলোই তোমার থেকে চাবে। এখন দেখি তো এরকম আমাদের সামনে, আচ্ছা ধরো এইখানে হচ্ছে এই কোশ্চেনটা আমি একটু বের করলাম।
ধরো এখানের মধ্যে হচ্ছে যে এখানে একটা ডাটা সেটের মতো ধরো এখানে একটা দেওয়া আছে, এইজের একটা ভ্যালু দেওয়া আছে, ইনকাম দেওয়া আছে, এডুকেশন দেওয়া আছে, সেভিংস দেওয়া আছে, স্পেন্ডিং দেওয়া আছে, এক্সারসাইজ আওয়ার দেওয়া আছে। এখন এই ভ্যালুগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? এগুলো কিন্তু সব হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালুতে আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের থিওরির জায়গা আরেকটু বইলা দেই। এটা আমি একটু ছোট করি। আমাদের কোশ্চেনের মধ্যে সবচেয়ে বড় দুইটা কোশ্চেন রেজ করে যে কোনটা ক্যাটাগরিক্যাল ভ্যালু দিয়ে কি বোঝায় আর নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কি বোঝায়। ক্যাটাগরিক্যাল, ধরো ক্যাটাগরিক্যাল জিনিসটা কি? ধরো ক্যাটাগরিক্যাল হচ্ছে যে ধরো আমার কাছে একটা ডাটা সেট দিছে, ধরো আমি বা কোনো সার্ভে আমি করছি, সেটার মধ্যে ধরো নাম আছে অনেকগুলা। ধরো রিয়ন, আনাস, জামি, আবিদ, সিফাত, আসিফ, কামাল, আবুল, আকবর, এরকম অনেক নাম আছে, নেমের একটা কলাম। ঠিক আছে, গেল। এখন এই জিনিসটা কি মেশিন এইভাবে ইন্টারপ্রেট করবে? করবে না। এখন মেশিনটারে আমার কি করতে হবে? মেশিনটারে এইটারে আমার একটা লেভেল দিতে হবে। কারণ মেশিন কি করে? মেশিন কিন্তু আলটিমেটলি 0 আর 1 বুঝে। এর বাইরে কিন্তু ও কিছু বুঝে না। বা 0 আর 1 ও যদি না দেই, তাহলে আমার 1, 2, 3, 4, 5 এইভাবে আমাকে লেবেল করে চাইতে হবে। ঠিক আছে? আবার এমন হইতে পারে যে এগুলো সব যেহেতু নাম, এইটার কোনো এফেক্ট ওইভাবে নাই। যেহেতু নাম, তাইলে আমি হচ্ছে যে ধরো যদি নামগুলো পুরুষের নাম হয়, তাহলে আমি হচ্ছে 1 দিব। আর যদি ফিমেলের নাম হয় তাহলে 0 দিব। এইভাবে হচ্ছে যে আমাদের লেবেল করতে হবে। ঠিক আছে? এখন এই যে আমি লেবেল করলাম, ধরো এইখানে হচ্ছে আমি যদি বলি যে ক্যাটাগরি, এই যে আমি একটা ক্যাটাগরি করলাম, নামের একটা কলাম, আমি নেইমের একটা কলামের মধ্যে ধরো হচ্ছে প্রথম বললাম রিয়ন, আরেকটা বললাম হচ্ছে ধরো উম, নূর। ঠিক আছে, নূর। এখন ধরো এই যে একটা নূর, আর একটা ধরো দিলাম এখানে ধরো আনাস, র্যান্ডমলি আমার মাথায় নাম মনে পড়তেছে। তারপর আরেকটা নাম ধরো দিলাম আমি হচ্ছে গিয়ে মালিহা। ঠিক আছে, মালিহা নাম দিলাম। তাহলে ধরো এইখানে তোমার এইটারে যদি এখন আমাদেরকে বলে যে হচ্ছে গিয়ে এইটা আসলে কি টাইপের ভ্যালু। ঠিক আছে, প্রথমে এইটা বলবে ধরো এটা কি টাইপের একটা ভ্যালু, এই কলামের এই ভ্যালুটা কি টাইপের ভ্যালু। তুমি তো এটা বলতে পারো যে এটা নিউমেরিক্যাল ভ্যালু। কারণ নিউমেরিক্যাল ভ্যালু কোনগুলো? নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে এইগুলো যেটার মধ্যে সংখ্যা থাকে। ঠিক আছে, সংখ্যা যেখানে থাকে ওইটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বলে। বাট যেটা নাম আছে বা যেটা হচ্ছে কোনো জায়গায় স্পেসিফিকলি টেক্সট বা স্ট্রিং রিপ্রেজেন্ট করে, ওইটারে হচ্ছে আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালু বলি। আর ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে সবসময় লেবেলিং করতে হয়। আর লেবেলিং কিভাবে করতে হয়? লেবেলিং করার অনেক সিস্টেম আছে যেগুলো তোমরা পরবর্তী কোর্সে শিখবা। বাট আপাতত বেসিক সেন্সের জন্য যে আমাদের দুই টাইপের ভ্যালু হয়, একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু আর একটা নন ক্যাটাগরিক্যাল ভ্যালু। নন ক্যাটাগরিক্যালটাই হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ডাইরেক্ট অ্যানালাইসিস করা যায়, আর ক্যাটাগরিক্যাল ভ্যালু দিয়ে আমাদের লেভেলিং করে অ্যানালাইসিস করতে হয়। এখান থেকে সাথে আরেকটু সম্পূর্ণ কোশ্চেন অ্যাড করবে যে ক্যাটাগরিক্যাল ভ্যালুকে কি টাইপের ভিজুয়ালাইজেশন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করে, আর নিউমেরিক্যাল যে ডাটাগুলো থাকে ওইগুলাকে কি টাইপের গ্রাফ দিয়ে ভিজুয়ালাইজেশন করে। স্টেট কার্ড মনে রাখবা, জাস্ট দুইটা উদাহরণ মনে রাখবা। এই দুইটা উদাহরণ দিতে পারলে প্রত্যেকটার জন্য ফুল মার্ক। ক্যাটাগরিক্যাল ভ্যালু সবসময় হচ্ছে পাই চার্ট এবং বার চার্ট দিয়ে বলে, ওকে। আর নিউমেরিক্যাল ভ্যালু হিস্টোগ্রাম বা হচ্ছে ধরো স্ক্যাটার প্লট। ঠিক আছে, যেটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করে, বা হচ্ছে হিস্টোগ্রাম। ঠিক আছে, এই দুইটা দিয়ে হচ্ছে নিউমেরিক্যাল, আর এই দুইটা দিয়ে হচ্ছে কি ক্যাটাগরিক্যাল। ওকে, তাহলে এইভাবে লিখলেই তোমার ধরো ওই জায়গার প্রবলেম সলভ। ওকে, তারপরে এখানে ধরো ওই কোশ্চেনের মধ্যে আমি আবার যাই। ধরো এখানে তারপরে হচ্ছে যে এবার আমরা একটু কোশ্চেন গুলো একটু দেখো পরে, যে হোয়াট টাইপস অফ ডাটা শুড দ্য স্টার্টআপ কালেক্ট ফ্রম দ্য পেশেন্ট টু বেটার আন্ডারস্ট্যান্ড দেয়ার হেলথ প্যাটার্নস অ্যান্ড হোয়াট ইন প্রি আর কি ইথিক্যাল অর টেকনিক্যাল চ্যালেঞ্জ মাইট অ্যারাইজ ডিউরিং দ্য ডাটা কালেকশন। এখন ধরো ডাটা কালেকশনের সময় কি ইস্যু আসতে পারে, তাই না? কেউ হয়তো ঠিক মতো ফরম্যাট লিখবে না, এই যে বেসিকের জায়গা দিয়ে। তো কেউ হয়তো নাম নাম লিখতে ভুল করবে, কেউ এইজ হয়তো মাইনাসে দিবে, আবার কেউ লোকেশন উল্টাপাল্টা দিবে, কেউ ফোন নাম্বারে কি করবে, ফোন নাম্বার 0 দিবে না, 0 ছাড়া ফোন নাম্বার লিখবে। এই যে আমাদের বেসিক যে সেন্সের যে জিনিসগুলো আসে, এই জিনিসগুলো ভুল করতে পারে। খালি লিখে দাও,
ঠিক আছে? লিখে দিবা তাইলেই নাম্বার। এখানে অত কাপঝাপের কিছু নাই। তারপরে আবার ধরো what are some common data formats and types that startup may receive from wearable and hospital system, provide relevant example। যে কি টাইপের তারা আসলে ডাটা নিতে পারে। তোমাদেরকে এপিআই এর কিছু ছোটখাটো কনসেপ্ট পড়াইছে। তারপরে যেহেতু হসপিটালের ডাটা, তাহলে ধরো হচ্ছে এক্স-রে ডাটা নিবে। তারপরে হচ্ছে এমআরআই এর ডাটা নিবে। তাহলে ইমেজের ডাটা যদি থাকে তাহলে ওটা কি ফরম্যাটে আসবে? জেসন ফরম্যাটে থাকবে। তারপর ধরো এই যে রোগীর পেশেন্টের নাম, নাম্বার, সংখ্যা এগুলো তাহলে কি ফরম্যাটে নিবে? সিএসভি ফরম্যাটে নিবে। এই ফরম্যাট গুলা একটু স্লাইড গুলা তোমরা একটু জাস্ট খালি চোখ বুলায় দেখে যাবা। খালি পড়ে গেলে হবে না, জাস্ট খালি একটু আহ ভিজুয়ালাইজ করে ট্রাই করবো। ওকে ঠিক আছে, সিএসভি কেন নিবে, জেসন কেন নিবে, ঠিক আছে, এপিআই কেন নিবে, এপিআই নিবে কেন, রিয়েল টাইম ডাটা নেওয়ার জন্য। ঠিক আছে, এইভাবে জাস্ট খালি লজিক্যালি চিন্তা করবা, অ্যান্সার দিতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরের তারপরের কোশ্চেনটা যদি আমরা এই পার্টের কোশ্চেনটুক শেষ, সেটা সেকেন্ড পার্টের কোশ্চেনটা আমরা একটু যাইতো। আচ্ছা, সেকেন্ড পার্টের কোশ্চেনের মধ্যে দেখো কোরিলেশন কিন্তু আমি অলরেডি তোমাদের দেখাই ফেলছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম, আচ্ছা আমি এটাতে আবার একটু লাগলে তোমাদের এখানে একটু বড় করি, তোমাদের দেখতে অসুবিধা হইতে পারে। সেটা হচ্ছে যে দেখো এইখানে তোমাদের কিছু আউটপুট ট্রেসিং এর কিছু অঙ্ক দিছে, যে এইখানে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আউটপুট অফ দ্য ফলোইং কোড, যে এই কোডটা যদি আমি চালাই তাহলে হচ্ছে কি আমার আউটপুট কি আসবে, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আউটপুট অফ দ্য মিন, এইগুলা যদি ইউজ করি তাহলে কি আসবে, গ্রুপ বাই করে দিছে। তারপর হোয়াট ইফ দ্য গ্রুপ অফ দ্য প্রোডাক্টস বাই বোথ ক্যাটাগরি, এরকম যদি আসে তাহলে কি আসবে। তারপরে হচ্ছে মডিফাই করে হচ্ছে কি এখানে একটা কোড লিখতে দিছে। এটার পুরো নাম্বার কত দিছে, আই গেস যদি একটু আবার একটু দেখি, পুরা নাম্বার এখানে পুরা 10 নাম্বারের মতো আছে। আর প্রথম কয়টার জন্য দেওয়া আছে হচ্ছে গিয়ে অলমোস্ট 6 নাম্বার। তাহলে দেখো তুমি আউটপুট যদি ট্রেস করতে পারো তাহলে 6 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। কোড যদি ভুল ভাল নাও লেখো, যদি মোটামুটি লিখতে পারো, 2 এর মধ্যে তোমার ধরো 4 এর মধ্যে ধরো আড়াই দিয়েই দিবে। ঠিক আছে, পুরোপুরি কাটবে না। ধরো পরীক্ষার হলে ভাই পান্ডাসের কোড মূল থাকে না, এমনি পাইথন পারি না, পান্ডাস পারা প্যারা হয়ে যায়। তারপরে লিখলে মোটামুটি তাইলে ধরো যে তুমি অলমোস্ট 25-এর উপরে পাইয়া যাবা। এখন আচ্ছা ঠিক আছে, ধরো এখন তাইলে আমি তোমাদেরকে একটু এইগুলার অ্যান্সার কিভাবে বের করবা, এগুলো হচ্ছে আউটপুটটা কিভাবে তোমরা ট্রেস করবা, এটা তোমাদের দেখাই দিই। আসো, এইখানে ধরো হচ্ছে গিয়ে আমি কি করছি, আমি হচ্ছে যে তোমার এই প্রথম প্রশ্নটা কিভাবে তোমরা ট্রেস করবা ওর একটা স্যাম্পল এই জায়গায় নিছি। এখন এইটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা একটু এদিকে নিয়ে আসতে পারলে ভালো হয়। কোশ্চেনটা কই রাখছি, আচ্ছা কোশ্চেনটাই, আচ্ছা কোশ্চেন আনা লাগবে না, কোশ্চেনটা তোমরা এখান থেকে দেখে যাও। ধরো এরকম কোডের মধ্যে দিবে, অনেক সময় হচ্ছে যে আবার মনে করো একদম টেবিল বানায় দিবে। এখন ধরো এইখানে আমরা অলরেডি ডিকশনারিতে আমরা কি পড়ে আসছি, ডিকশনারিতে আমরা পড়ে আসছি যে তোমার এইখানে যদি ইকুয়াল দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেট দেয় তাহলে ওইটা হচ্ছে ডাইরেক্ট রো আকারে ডিসক্রাইব হয়। তারপরে এই যেভাবে যদি হয় তাহলে এটা কলাম আকারে রিপ্রেজেন্ট করে। তাহলে তুমি হচ্ছে এই যে দেখো গ্যাজেট, ম্যাকবুক, ল্যাপটপ, ইউজার রেট, তারপর সেলস মিলিয়ন, এগুলো দেখলে অটোমেটিক বুঝা যাবে যে এগুলো হচ্ছে গিয়ে তোমার রো মেনশন করছে। তারপরে কলামের ভিতরে কি কি ডাটা থাকবে প্রোডাক্টের মধ্যে, আইফোন, গ্যালাক্সি S20। তাহলে তুমি সুন্দর মতো কি করবে, সুন্দর মতো হচ্ছে কি এইটা দেখে তুমি হচ্ছে রাস করে নিবা এক জায়গায়। রাসের মধ্যে তুমি সুন্দর মতো আগে এরকম টেবিল আঁকে নিবা, টেবিল দিয়ে দিলে তো কোনো প্যারাই নেই। তুমি ডাইরেক্ট হচ্ছে যে ভ্যালু গুলো দেখে যোগ বিয়োগ করবা। আমি একটু শর্টকাট করার জন্য ধরো আমি হচ্ছে কি ডাইরেক্ট এখানে আইনা হচ্ছে কি ভ্যালু গুলা এখানে তোমার আইনা দিছি, স্লাইড তোমরা পেয়ে যাবা, প্যারা নাই। ধরো এইখানে হচ্ছে কি আমি আনলাম কি, আমাকে ওখানে বলছে যে এক্সপেক্টেড আউটপুটের মধ্যে কি কি আনতে বলছে, যে আমার ইউজার রেটিং কিসের মধ্যে থাকতে হবে, 8.5 এর মধ্যে থাকতে হবে। আর রিলিজ ইয়ার কত বলছে, 2020-এর মধ্যে 20-এর থেকে কম হইতে হবে। তাহলে আমার এখানে কলামের মধ্যে কি কি ছিল, কলামের মধ্যে আমার রেটিং দেখতে বলছে। রেটিং এর মধ্যে আমার কলামের মধ্যে ছিল আইফোন ছিল, আইপ্যাড ছিল, ম্যাকবুক ছিল, অ্যাপেল ওয়াচ ছিল, এই কটা আমার প্রোডাক্ট ছিল। তাহলে এই প্রোডাক্টের মধ্যে রেটিং 8.5, প্রথম আমি এটা চেক করব। প্রথম 8.5, আইফোন এক্স এর ক্ষেত্রে 8.7, ওকে এটা এটা নিচ্ছি আমি। তারপর 9.5 টিকে গেল, 8.5 এটা এখানে বাদ পড়ে গেছে। তারপরে ধরো হচ্ছে গিয়ে এটা এখানে বাদ পড়ে গেছে, তারপরে 8.8, 8.5 এর থেকে বেশি এটা এখানে থেকে গেছে।
তারপরে আমি আবার এটা সেকেন্ড কন্ডিশন চেক করবো। আমার এখানে কিন্তু ২ টা কন্ডিশন বলে দিছিল গ্রুপ বাই এর মধ্যে যে ২০২০ সালের থেকে কম হইতে হবে। আমি যখন ২০১৭ সাল দেখছি তাইলে এটা অটোমেটিক মনে করো এটা হচ্ছে বাদ রয়ে গেল। ঠিক আছে? তারপরে কি হইলো iPad Pro এটা ২০২০ এই বের হইছে। তার মানে রাখতে পারি আমি। যেহেতু এটা কম বা ইকুয়াল সাইন দিছি এটা থাকলো। ঠিক আছে? তারপরে পরেরটা তো আগেই বাদ হয়ে গেছে। যেটা শুরুতেই বাদ হয়ে যাবে ওটা কিন্তু পরেরটা আমার কন্ডিশন চেক করার দরকার নাই। তারপরে আমি কি দেখছি যে তারপরে এটা ২০২১ এ পাস করছে ওকে। তার মানে আমার কয়টা টিকলো এখান থেকে দেখো। এখান থেকে আমার ১ টা ২ টা ভ্যালু টিকছে। তার মানে আমার আউটপুট আসবে কি এই ২ টা আউটপুটই আসবে। ওকে তাইলে এইখানে যে ক্যালকুলেশনটা যে এইখানে আমি করছি এটা তোমরা রাফে করতে পারো বা চাইলে তুমি এভাবে পরীক্ষার হলে লিখেও দেখাইতে পারো। তাহলে টিচারের জন্য বুঝতে সুবিধা হলো যে তুমি আসলে কিভাবে লজিক্যালি জিনিসটা অ্যাপ্রোচ করছো বা আগাইছো। ধরো বাই এনি চান্স এইখানে ভুল একটা তুমি লিখে ফেলছো। বাট এইভাবে যেহেতু তুমি প্রসেস মেইনটেইন করে আগাইছো তোমাকে পার্সিয়ালি কিছু মার্ক দিয়ে দিবে। তাহলে এটার রেজাল্ট তোমার ফাইনালি এরকম আসবে। যে এই হচ্ছে ভ্যালু তোমার এরকম আসবে। ওকে। তারপরে হচ্ছে তোমার ধরো এখানে আরেকটা দেখাই দেই। এখানে ডাইরেক্ট আমি কোশ্চেনে যাব না। ডাইরেক্ট তোমাদের এখান থেকেই দেখাই দিই। গ্রুপ বাই যখন করতে বলবে বা ধরো হচ্ছে ব্যাক ফিল, ফরওয়ার্ড ফিল অনেক সময় আমাদেরকে এরকম করতে বলে। তখন আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে করব? গ্রুপ বাই যখন যে কলাম ওয়াইজ বইলা দিবে, ওইখানে যে কয়টা ভ্যালু থাকে। ধরো আমার ইসের মধ্যে টেবিলের মধ্যে ১০ টা ডাটা আছে। কিন্তু আমাদের গ্রুপ করতে বলছে ৩ টা ডাটারে নিয়ে। তারপর ওটার মধ্যে মিন বাইর করতে বলছে। এখন আমি কি ১০ দিয়ে ওটারে ভাগ দিব? লজিক্যাল কিন্তু না। ১০ দিয়ে ভাগ করলে রেজাল্ট ভুল হয়ে যাবে। আমার এই ৩ টা যে স্যাম্পল ভ্যালু ৩ দিয়ে আমার হচ্ছে ভাগ করে আমার মিন বা এভারেজটা বের করতে হবে। এইভাবে তুমি হচ্ছে যে ধরে বের করে যে সেলস এর জন্য এভাবে ২ দিয়ে ভাগ করছে, রেটিং দেখো ওইটুকুর জন্য যে ল্যাপটপের জন্য সারফেসে কি কয়টা রেটিং পাইছিল? ২ টা রেটিং পাইছে। MacBook এর জন্য কয়টা রেটিং পাইছে? ২ টা রেটিং পাইছে। ২ দিয়ে কিন্তু সেলস ২ টা পাইছে, এই ২ টা পাইছে। ল্যাপটপ কয়টা পাইছে? দেখো ল্যাপটপ এখানে ছিল Surface Pro আর MacBook Air এই ২ টা ল্যাপটপ ছিল। এই ২ টার আবার ২ টা করে রেটিং পাইছে। এখন এখানে দেখো, এখানে যদি তুমি ৪ টা ল্যাপটপ, এখন ৪ দিয়ে এখানে যদি তুমি ৪ দিয়ে যদি ভাগ দিতা, তাইলে কিন্তু এই ভ্যালুই কিন্তু চেঞ্জ হয়ে যেত। আবার হচ্ছে গিয়ে তোমার ধরো এখানে যে সেলস এর যে ডাটা, এটা যদি তুমি ৪ দিয়ে ভাগ দিতা, তাইলে কিন্তু ভুল হয়ে যেত। তাই না? তাহলে এই যে ছোট জিনিসগুলো এগুলো তোমরা একটু খেয়াল রাখবা। যে রেটিং এর ভ্যালু আমার ২ টা ছিল, ল্যাপটপ আমার ৪ টা ছিল বা যে কটাই থাকুক, আমার যে কটা ভ্যালু ওই কটা দিয়ে হচ্ছে গিয়ে আমি ভাগ করি। ঠিক আছে? তারপর সেম এইভাবে হচ্ছে যে কটা আছে এভাবে ভাগ করে তারপরে হচ্ছে যে আমি হচ্ছে গিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে যে এরকম একটা আউটপুট পাবো। এবার লজিক্যালি তুমি যদি এভাবে দেখাও খুব একটা কঠিন কিছু না। ঠান্ডা মাথায় ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এভাবে আউটপুট গুলা বের করবা। আর কোড যেটুকু লিখতে দেবে কোডও ২-১ লাইনের কোড লিখতে দেবে। আর কি ডাটা ফ্রেমের মধ্যে নিয়ে গ্রুপ বাই করতে দিবে। এত কঠিন কিছু করতে দিবে না। আর হচ্ছে যে ধরো তোমার এখানে আছে আরেকটা জিনিস তোমার ওই সাদিয়াদের ডাটা সেট আমি আবার নিয়ে যাই। এইখানে ধরো এইখানে এখন যদি তোমারে বলে যে এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম এই ৩ টা কলামেই ধরো নাল ভ্যালু আছে। ঠিক আছে? এখন তুমি এই যে রিচ এই ডাটা কি তুমি হচ্ছে গিয়ে চাইলে স্ট্যাটাসে কি তুমি চাইলো কি ধরো ফিল এনে বা ড্রপ এনে যদি করে ধরো যদি তুমি ড্রপ এই কলাম বরাবর যদি ড্রপ এনে কইরা দাও তাহলে কি হবে তুমি চিন্তা করো। তাহলে তোমার পুরা এই কলামটা নাই হয়ে যাবে না? এই কলামটা যদি নাই হয়ে যায় আর ধরো যদি এই কলামটা নাই হয়ে যায় থাকবে তোমার ২ টা ডাটা। তাহলে তুমি কি এই কাজটা করতে পারো? কারণ এখানে কি অনেক সেনসিটিভ অনেকগুলো ডাটা আছে না যেগুলো তুমি চাইলে অ্যানালাইসিস করতে পারো। তাহলে এই ভুল কিন্তু করা যাবে না। এইজন্য চিন্তা করতে হবে যে এইখানে চাইলে আমি কলামটারে ফালাই দিতে পারি। কলামে আমার মাত্র ২ টা ভ্যালু আছে আর ২ টা ভ্যালুই নাই। আমি চাইলে কলাম ফালাইয়া দেই। ড্রপ কলাম করে দিতে পারি। যদি আমি কলাম যদি আমি ফিল আপ নাই করতে পারি কারণ রিচ এটা একটা ক্যাটেগরিক্যাল ভ্যালু। আমি বাকিগুলোরে চাইলেও প্রেডিক্ট করে এটা রিচ বসাইতে পারবো না মিডিয়াম না কি বসাইতে পারবো আমি বসাইতে পারতেছি না। তখন আমি লাগলে কলাম ফালাই দিই, লোকেশন ফালাই দিই। যদি এখানে যদি একটা ভ্যালু এটার লোকেশন ফালাই দেই যদি আমি প্রেডিক্ট না করতে পারি। কিন্তু ডাইরেক্ট যদি আমি রো ফালাই দিই, রো ফালানো কিন্তু এটা গুড অপশন না। কারণ আমার এই পাশে কিন্তু আরো ইম্পোর্টেন্ট যে ডাটা গুলো এগুলো কিন্তু আমি মিস করে যাব। আবার সেম ধরো এইখানে ধরো যদি থাকতো, এখানে যদি মিসিং থাকতো, ধরো নিউমেরিক্যাল যদি কোনো মিসিং থাকে, এই ক্ষেত্রে তোমরা কি করবা? ধরো এখানে ১৫ লিখলাম। নিউমেরিক্যাল মিসিং থাকলে এখন তোমরা এখানে কি করবো? ধরো আর আমি আর একটু ধরো এটারে হচ্ছে গিয়ে ফাঁকা একটা জায়গায় যাই। আমার সুন্দর করে একটু ফাইনাল বুঝ দিয়ে দিই। দেখো
এখানে ধরো হচ্ছে এক্স ওয়াই জেড এইচ বি সি এবং আমি নিলাম। এখন তারপর হচ্ছে কি আমি এখানে লিখলাম যে ধরো 5329, এখানে কিছুই ভ্যালু দিলাম না, এখানে দিলাম 23, ঠিক আছে। তারপরে ধরো এখানে আমি দিলাম 01, তারপরে এটা আবার কিছু দিলাম না। তারপরে এই একটা কলামের মধ্যে এখানে হচ্ছে গিয়ে লিখে রাখলাম টি টি টি। এইখানে হচ্ছে গিয়ে আমি কি করলাম 0101 এরকম দিলাম, আর এখানে 111 এরকম দিয়ে রাখি। এখন ধরো এরকম একটা আমার কাছে ধরো সিএসভি একটা ফাইল আছে। এখন আমারে কি বললো যে তুমি এইটারে একটু অর্গানাইজড করো, ঠিক আছে। এই ডাটা সেটটার উপরে তুমি একটু অর্গানাইজ করো। তুমি এখন কি করবা, বেসিক্যালি তোমার মাথায় এখন চিন্তা হইতে পারে যে আচ্ছা আমি যেহেতু ফাঁকা কলাম দেখতেছি, ফাঁকা কলাম গুলার আমি ফিল আপ করি, আবার যে কলাম গুলো একেবারেই নাই ওগুলো আমি ফালাই দিই, ওগুলো ফালাই দিয়ে এরকম চিন্তা করতে পারি। আমি তোমাদের শুরুতেই বলছি যে রো ফালানো ইজ নট এ গুড অপশন। রো আমি ফালাবোই না, জীবনে যেমনি হোক আমি রো ফালাবো না। কারণ আমি যদি একটা রো ফালাই দেই, তাহলে একটা রো এর মধ্যে 1 2 3 4 5 6, এইখানেই ধরো 6টা কলাম আছে, 6টা কলামের ইনফরমেশন ওই জায়গা থেকে একবারে হাওয়া, ঠিক আছে। আমার এন্ট্রি রেকর্ড থেকে ওইটা হাওয়া। তাহলে এই জিনিসটা ভুলেও করা যাবে না। আমি চাইলে কলাম ফেলাইতে পারি। ধর একটা কলামের মধ্যে এখানে দেখো এখানে দুইটা ভ্যালু আছে, এখানে লাস্টে একটা গিয়ে ভ্যালু আছে। এইটা চাইলে আমি এইচ নাম্বারের কলামটা আমি পুরোটারে চাইলে ধইরা আমি কিন্তু ফালাই দিতে পারি। আমার এই কলামটা দিয়ে আমি কোনো কাজে লাগাইতে পারবো না, ঠিক আছে। আরেকটা জিনিস, এবার তোমাদের আমাদের ইসের মধ্যে ফরওয়ার্ড ফিল আর ব্যাকওয়ার্ড ফিল আমাদের ফিল করার ক্ষেত্রে পড়ায়, যে ফরওয়ার্ড ফিল করবা আর ব্যাকওয়ার্ড ফিল করবা। ডাইরেক্ট হচ্ছে কি ফিল না করতে বলে, বা ফিল এনে ফিল না করতে বলে যে যে জায়গায় হচ্ছে যে তোমার ধরো আর কি মিসিং ভ্যালু থাকবে ওই জায়গায় নান বসে যাবে, এনে এনে এন এ এন বসে যায়, ঠিক আছে। আবার অনেক জায়গায় হচ্ছে অ্যাভারেজ করে মিন দিয়ে ফিল আপ করায় দেয়। আবার অনেকে কি করে প্রেডিক্ট করে রিগ্রেশন করে হচ্ছে ফিল আপ করে দেয়। অনেকভাবে তুমি চাইলে ফিল আপ করতে পারবা। এবং ব্যাকওয়ার্ড ফিল আর ফরওয়ার্ড ফিলের ক্ষেত্রে ধরো তুমি তখন কিন্তু তোমার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে করে কিন্তু ডাটা সেটটা বসাইতে হবে। আমাদের দেখা যায় সিনেমিস্টিক যেটা করি আমরা, ধরো যদি এইখানে দুইটা আছে, এটারে আমরা কি করবো, আমরা কিন্তু এটার ফরওয়ার্ড ফিল করবো উপরের দিকে, কারণ নিচের দিকে কিন্তু আমার কলাম নাই, আমি তাহলে ব্যাকওয়ার্ড ফিল করবো না। কারণ ফরওয়ার্ড ফিল যদি আমি করি তাহলে এই দুইটা ভ্যালুরে কি আমি কি করবো, যোগ করবো না। যোগ কইরা তারপর আমি এখন কত দিয়ে ভাগ করবো, এখন এখানে আমার স্যাম্পল সাইজ আছে 1 2 3 4 4, আমি কি 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে কিন্তু ভাগ করবো না। আমি ভাগ করবো 3 আর 2 5, 5 হইলে তো আমি 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কত আসবে 2.5। তাহলে আমি এখানে কি করব, আমি এটার এখানে জাস্ট খালি মুইছা আমি এখানে হচ্ছে গিয়ে যেহেতু পাইলাম 2.5 লিখ। কিভাবে লিখলাম আমি আরেকবার একটু দেখাই, 3 + 2 / 2, কারণ আমি এখানে দুইটা ভ্যালু নিচ্ছি। নট এখানে আমি ভুলেও আমি হচ্ছে তোমার 4 দিয়ে ভাগ করব না, 4 দিয়ে আমি ভাগ করব না, 4 দিয়ে ভাগ করলে আমার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, ঠিক আছে। ফরওয়ার্ড ফিল আর ব্যাকওয়ার্ড ফিলের ক্ষেত্রে এই কারণে অনেক সময় তোমার কোশ্চেন করে যে মিন দিয়ে ফিল আপ করা ভালো নাকি ফরওয়ার্ড ফিল বা ব্যাকওয়ার্ড ফিল দিয়ে ফিল করা ভালো। অবভিয়াসলি উত্তর হচ্ছে ফরওয়ার্ড ফিল বা ব্যাকওয়ার্ড ফিল দিয়ে ফিল করা ভালো, কারণ মিন দিয়ে ফিল করতে গেলে আমার পুরা যে স্যাম্পল সাইজের যে কলাম আছে পুরাটা ধরে হচ্ছে আমার যে কয়টা ভ্যালু পাবে ওটা ধরে ভাগ করে দিবে। তাহলে কি হবে, আমি যদি পুরোটা দিয়ে ধরো যদি এখানে ভাগ করতাম 3 + 2/4, এনে তাহলে কত ভ্যালু আসতো, তাহলে এনে 0 পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার কি 5 রে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও 0.1 এর পরে সামথিং এরকম কিছু একটা আসে, তাহলে ভ্যালু দেখো অনেক কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এত যদি কমে যায় তখন কিন্তু আর তাহলে আমার ডাটা সেটের আর ওয়েট থাকতেছে না। তাহলে এখানে যদি আমি 2.5 দিই, এখন আবার যদি আমি ফরওয়ার্ড ফিল করি, ফরওয়ার্ড ফিলের মধ্যে আবার লিমিটেশন করে দেওয়া আছে যে তুমি কয়টা কলাম বা কয়টা ভ্যালু নিয়ে রেঞ্জ করে করা যায়, এত ডিপলি চিন্তা করার দরকার নাই। তুমি নর্মালি তখন আবার ক্যালকুলেশন করে দিয়ে ধরো এখানে 2 + 2 + 5, এখানে 4.5 হবে, 4.5 হলে এরকমই ধরো 2.22 এরকম কিছু একটা এরকম ভ্যালু দিয়ে তুমি এরকম ফিল আপ করে দাও, ঠিক আছে, হয়ে গেল সিম্পলি। আবার ধরো এইখানে যদি তোমারে বলে ফিল আপ করতে 0 1 1 এর মধ্যে তুমি ফিল আপ তুমি করলে করতে পারো, নাও করতে পারো, তুমি লাগলে কলম ফালাই দাও, এই কলমটা তুমি ফালাই দাও, ঠিক আছে। এইভাবে তুমি ডাটা সেটটাকে ইন্টারপ্রেট করবা। তাইলে আমরা আশা করি আমি যেই পর্যন্ত তোমাদেরকে বুঝাইলাম আশা করি কোনো কনফিউশন থাকবে না। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে, আমাদের অডিওলজি পেজে, ইউটিউবের চ্যানেল তোমরা যে যেখানে হচ্ছে গিয়ে ভিডিওটা দেখো, ওয়েবসাইটে দেখো, যেখানে থাকো, আমাদেরকে জাস্ট খালি ইনবক্স করবা, কানেক্ট করা ট্রাই করবা, আমরা তোমাদেরকে সলভ করার ট্রাই করব। আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আর
বিশেষ করে তোমার একাডেমিক লাইফে কিন্তু আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার ট্রাই করতেছি। আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি যাতে তোমরা তোমাদের একটা বেটার ফিউচার ক্রিয়েট করতে পারো। তো সবাইকে বেস্ট অফ লাক, পরীক্ষায় ভালো করো। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।